আমি আজকে ফ্লোরিডায় এসেছি, অরল্যান্ডোতে। আমাদের ডক্টর বি.এম. আতিকুজ্জামান, আপনারা সবাই তাকে চিনেন যারা আমাদের দর্শক আজকে দেখছেন। বিশেষ করে প্যান্ডেমিকের সময় থেকে টাইম টেলিভিশন সহ আরও কয়েকটি টেলিভিশনে এবং এমনকি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল আপনারা লক্ষ্য করেছেন যে তিনি এই আমাদের চিকিৎসার ব্যাপারে, চিকিৎসা স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে থাকেন। আমাদের স্বাস্থ্য সচেতন করার ব্যাপারে, কিংবা আমরা কিভাবে বিভিন্ন ধরনের এই আমাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে অবহিত হতে পারি, কীভাবে নিজেদের গুছিয়ে রাখতে পারি স্বাস্থ্যগত সমস্যার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে। কিন্তু পরবর্তীতে যেটা আমি লক্ষ্য করেছি আমাদের আতিক ভাইকে, সেটি হচ্ছে উনি একজন অত্যন্ত প্রকৃতিপ্রেমী মানুষ এবং প্রকৃতির সাথে তার একটা নিবিড় সম্পর্ক। আপনারা যারা তার ফেসবুক পেজ ফলো করেন তারা লক্ষ্য করবেন যে সবসময় তিনি প্রকৃতির বিষয়টা সামনে তুলে আসেন। এবং তার বাড়িটাতে এসে আজকে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে এত চমৎকার পরিবেশ, একটি বাড়ি, এবং আসার পথে দেখলাম এটি একটা গেটেড প্রপার্টি, অত্যন্ত খুবই চমৎকার একটি পরিবেশ এবং একটা অকল্পনীয়। আমি তো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছি, আমি অনেক শহরে গিয়েছি, অনেক বাড়িতেও গিয়েছি, কিন্তু এই ধরনের প্রকৃতির কোলে বসে থাকা এবং তার পিছনে চমৎকার একটি লেক, এবং যেটি ওনার বাড়ি থেকেই অ্যাক্সেস করা যায়, আমি দেখলাম একটু আগেই। এবং সেই লেকের পাড়ে বসে আমাদের এই আতিক ভাইয়ের সাথে কথোপকথনটা আমরা শুরু করলাম। এবং চমৎকার একটি লেক, যেটা আমি বলেছিলাম আপনাদের, সেই লেকের পাড়ে বসে আমরা আজকে কথা বলছি। তো আতিক ভাই কেমন আছেন? ভালো আছি নাজমুল ভাই, অনেক ধন্যবাদ। অরল্যান্ডোতে এসেছেন, আমাদের বাড়িতে এসেছেন। আপনি আপনাকে আমি চিনি তো প্যান্ডেমিকের সময় থেকে। আমি তো আপনার একজন বড় ফ্যান এবং আমরা নিয়মিত দেখা হয় আমাদের টাইম টেলিভিশনে, বিশেষ করে যখন আমরা রাতের অনুষ্ঠানটা করি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ আপনি। থ্যাংক ইউ। আপনি যে এখানে এসেছেন আমাদের দেখবার জন্য, এটাতেই আমি অনেক খুশি এবং ইটস আ সারপ্রাইজ যে আপনি এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে এই প্রকৃতির যে কোলে বসে বাড়িটা, চমৎকার একটি বাড়ি, আপনার লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি একটু পরে। আমরা এই বাড়ির আরও বিষয় কিছু জানতে পারবো। চমৎকার একটি পরিবেশ, এটি অনেকেরই স্বপ্নের একটা বাড়ি আমি বলবো, বিশেষ করে লেকের পাশে চমৎকার একটি পরিবেশ। এবং আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের আপনার গ্রাম দেখেন, হয়তো বাড়িগুলোর চেহারা বাংলাদেশের বাড়িগুলোর মতো নয় যদিও, তবে এখানে একটি চমৎকার লেক এবং এই লেকে প্রচুর মাছ। আতিক ভাই একটু আগে বললেন, তো এই পরিবেশটা আপনি কীভাবে পেলেন? কীভাবে আপনার মনে হলো যে, আপনি বলেছেন আসার পথে যে অনেক দিনের স্বপ্ন ছিল একটা বাড়ি কিনবেন, যে বাড়িটি প্রকৃতির পাশে কোলে থাকা বাড়ি, তো এটা কীভাবে হলো এই বাড়িটি? আমি তো বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশকে বলেছি সবসময় সুজলা সুফলা শস্য শ্যামলা। প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক নিবিড়। যদিও আমি ঢাকাতে বড় হয়েছি, মতিঝিল কলোনিতে। তো ছোটবেলায় দেখতাম আমার বাবা মা ওই কলোনির ছোট্ট সবুজ লনে ফুল এবং ফলের গাছ লাগাতেন, এবং আমরা গ্রীষ্ম কিংবা বর্ষার কিংবা শীতের ছুটিতে আমাদের গ্রামের বাড়ি যশোরে চলে যেতাম, এবং যেতাম ওই সময় লঞ্চে করে, যেগুলোকে বলতো রকেট সার্ভিস। যাবার পথে নদীমাতৃক বাংলাদেশ দেখতাম জেলেরা মাছ ধরছে, দেখতাম সবুজ শস্যের ক্ষেত, দেখতাম বড় বড় গাছপালা। যশোরের পাশেই ছিল খুলনা, সুন্দরবনের সৌন্দর্য দেখেছি অনেক সময়। সো ছোটবেলা থেকে প্রকৃতির সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক, এবং ছোটবেলা থেকে বুঝেছি যে প্রকৃতি কেবল আমাদেরকে দিতে পারে এবং প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেওয়া যায়, ঠিক যেমন প্রকৃতি তার মাঝে আমাদেরকে বিলীন করে নেয়। তো সেই থেকেই সবসময় আমার একটা, বলতে পারেন যে প্রকৃতির প্রতি একটা নিবিড় আকর্ষণ। যেখানেই গিয়েছি চেষ্টা করেছি প্রকৃতির কাছাকাছি থাকার জন্য, সবুজের কাছাকাছি থাকার জন্য। বা আমার একটা বড় শখ হলো সারা পৃথিবী দেখার। আমি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, বেশ শতাধিক দেশে ঘুরেছি, এবং আমার একটা অন্যতম আকর্ষণ হলো এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা। তো বাংলাদেশ তো আমার প্রথম প্রেম, এবং আমি যখন আমেরিকায় আসলাম তখন থেকেই আমি দেখেছি যে ফ্লোরিডার যে রূপ বৈচিত্র্য সেটা বাংলাদেশের সাথে অনেক মেলে। আমি যখন নিউ ইয়র্কে ট্রেনিং করছিলাম তখন একবার একটা সায়েন্টিফিক পেপার প্রেজেন্ট করতে অরল্যান্ডোতে আসলাম। এসে তো আমি অবাক হয়ে গেলাম, দেখলাম যে সেই বাংলাদেশের মতন গরম আবহাওয়া, বাংলাদেশের মতন সবুজ নদী নালা এবং বিলের মতন সৌন্দর্য।
তো তখনই আমি ডিটারমাইন করলাম যে আমি এই দেশেই আসবো, এই ফ্লোরিডাতেই আসবো। এবং নিউ ইয়র্কে রেসিডেন্সি শেষ করে, ফেলোশিপ শেষ করেই আমি চাকরি নিলাম এই অরল্যান্ডোতে। তো প্রথমে যখন আসলাম তখন এই অরল্যান্ডোর সবচেয়ে সবুজ জায়গা হলো এই জায়গাটা, এটাকে বলে বে হিল, অরল্যান্ডোকে বলে গ্রিন বেল্ট। তো এখানে একটা বাসা নিলাম। আমার বাসা থেকে একটু দূরেই ছিল এই চেন অফ লেকস, মানে লেকের পর লেক, চেনের মতন। এটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের ব্যাপার। এখানে অনেকগুলো মানে লেক আমরা লক্ষ্য করছি এখন, এবং ব্যাগ বিস্তৃত লেক। হ্যাঁ, এটা একটা ছোট লেক, এটার নাম হলো লেক চেজ, কিন্তু এই চেনটার নাম হলো লেক বাটলার চেন অফ লেকস। সো এরকম একের পর এক 14টা লেক আছে, এবং এগুলো মানে প্রকৃতি তৈরি করেছে, এগুলো মানুষের তৈরি করা না, লাইমস্টোনের উপরে। এবং প্রত্যেকটা লেক আপনি যদি তাকান, আমাদের এই লেকের কূলে কিন্তু বালি, মনে হবে যে আপনি বিচে আছেন, যদিও সবুজে ঢাকা সবকিছু, কিন্তু আমি দেখাবো আপনাকে। তো ওয়ান অফ দ্য প্রিস্টিন লেক, খুব পরিষ্কার, এবং আপনি যদি তাকান নিচে দেখবেন যে একটা অসাধারণ বাগান পানির নিচে তৈরি হয়ে গেছে, এবং সেটা দেখা যায়। সো এখানে স্কুবা ডাইভিং করা যায়, আপনি দেখতে পারবেন মাছ, কচ্ছপ, হ্যাঁ, অন্যান্য জলজ প্রাণী, ভোঁদর, হ্যাঁ, এরা এখান থেকে ছুটে বেড়াচ্ছে। সো আমি যখন এসেছি আমার মনে হচ্ছে তো আমি আমার বাংলাদেশকে আবার খুঁজে পেয়েছি, এবং সেজন্য আমি সবসময় পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরগুজার করি। আমি সবসময় চেয়েছি যে একটা বাসা যেখান থেকে আমি সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখতে পারবো। তো এই বাসাটার সামনেই আসলে সূর্যাস্ত হয়, আপনি যদি দেখেন যে সূর্য ডুবছে, এবং প্রতিদিন আমি সূর্যাস্ত দেখি এই বাসায়, এই বাসায় বসে দেখি এখানে। তো আমাদের যেটা হয় যে প্রকৃতির মাঝে থাকলে অনেক সময় শহর থেকে দূরে থাকতে হয়, কিন্তু খুব ইউনিক যে এটা একদম অরল্যান্ডোর ঠিক মাঝখানে। আমরা যখন আসলাম আপনাকে নিয়ে এসেছি 10 মিনিট দূরে ইউনিভার্সাল স্টুডিও, আবার ঠিক লেকের ওপারে কিন্তু ডিজনি ওয়ার্ল্ড। সো প্রতিদিন রাতে, আপনি আজকে রাতে দেখবেন যে ফায়ারওয়ার্কস হচ্ছে ডিজনি ওয়ার্ল্ডে। হ্যাঁ, আপনি এখান থেকে ফায়ারওয়ার্কস দেখবেন। সো আমরা আছি শহরের অরল্যান্ডো, গ্রেটার অরল্যান্ডোর ঠিক মাঝখানে, কিন্তু দেখেন এখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই। এটাকে বলতে পারেন যে একেবারে নিচ্ছিদ্র নীরবতা, কেবল প্রকৃতির শব্দ, পানির শব্দ, পাখির শব্দ। আপনি এখন ঈগল পাখির শব্দ শুনছেন, ছোট ছোট ঈগল ডাকছে এখন। তো এই বাসায় যখন এসেছি, সবুজ দেখেছি, দেখলাম যে বাংলাদেশের পদ্ম ফুল নেই। তখন এই খুঁজে খুঁজে পদ্ম ফুলের গাছ এনেও লাগিয়েছে, এবং সকালে সাদা সাদা ফুল ফোটে, শাপলা ফুল। সো এই বাসায় যখন আমরা আসি প্রায় 20 বছর আগে, এই বাসার চারদিকে আমার বাবা মা বাংলাদেশের সব মৌসুমী ফলের গাছ লাগিয়েছেন, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, জামরুল, আমড়া, পেঁপে। এবার আমরা আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে যাই, যে বিষয়টা আমরা অনেক দূর আপনারা লক্ষ্য করছেন দর্শকরা, ডেফিনেটলি যে চমৎকার একটা প্রকৃতি যেন এখানে এসে মিশে গেছে আমাদের আতিক ভাইয়ের এই বাড়িটাতে। চমৎকার একটা পরিবেশ, আমরা আতিক ভাইয়ের মুখ থেকেই শুনবো। এই হচ্ছে একটা চমৎকার যে পানির সাথে যে লেকের সাথে যে ওনার যে কানেকশন, সেটার জন্য একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজ দিয়ে উনি আসেন। এই হচ্ছে ওনার বোট, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝেই এই বোটে আমরা দেখি, আপনারা যারা ওনাকে ফলো করেন ফেসবুকে দেখবেন উনি মাঝে মাঝে বোটেও থাকেন। তবে আজকে চমৎকার একটা পরিবেশ। আমরা ধীরে ধীরে এবার আতিক ভাইয়ের সাথে চললাম ওনার বাড়ির দিকে। আসেন আতিক ভাই। অনেক ধন্যবাদ। আসলে যখন একা থাকি তখন বোটে যাই না, তখন ওই জেট স্কি নিয়ে যাই। ও আচ্ছা। তো ওটা নিয়ে দ্রুত গতিতে লেক থেকে লেকে চলে যাওয়া যায়। তো এটা আসলে প্রিজার্ভ ল্যান্ড। আমেরিকায় একটা অসাধারণ জিনিস আমরা দেখি যে প্রকৃতির মাঝে বাসা করলেও সেখানে প্রকৃতিকে সংরক্ষণ করার একটা নিয়ম আছে, বাধ্যবাধকতা আছে। তো যখন আমরা এই বাসাটা কিনলাম, আপনাকে যে বলছিলাম যে দেখেন এই বালিয়ারি, দেখছেন বাড়ি। সো এটা যেহেতু লাইমস্টোনের উপরে লেকটা, সো আপনি চারদিকে দেখবেন যে শেষ হয়েছে। সো অনেকে আমাদের এখানে এটাকে আবার সি বিচের মতন করে রেখে দিয়েছে। তো এখানে কিছু কিছু গাছ আছে যেটা স্পেসিফিক এই এলাকাতে হয়, যেমন ধরেন এই যে গাছটা দেখছেন, এটার নাম হলো সাইপ্রাস গাছ। এবং সাইপ্রাস গাছের ওরকম সুন্দরী গাছের মতন মূল হয়, দেখতে পাচ্ছেন যে মাটি থেকে। সো এই সাইপ্রাস গাছ
ভেরি ইউনিক হ্যাঁ ফ্লোরিডার অরল্যান্ডোর। এবং সাইপ্রাস গাছ থেকে আপনি দেখেন ওই যে রাশনার মতন, এটাকে বলে স্প্যানিশ মস, মসগুলো পড়ছে। এই গাছগুলো খুব ছোট ছোট, খুব মানে অল্প অল্প করে বড় হয়। যেমন এই গাছটার বয়স প্রায় 800 বছর। 800 বছর এই 800 গাছটি? বছর, হ্যাঁ। এবং এই গাছের বৈশিষ্ট্য হলো এই গাছের উপরে অস্প্রি ঈগল বাসা বাঁধে। ও হ্যাঁ, আপনি এখন যে পাখির ডাকটা শুনছেন সেটা হলো ঈগলের বাচ্চা হয়েছে। ও আচ্ছা। এবং এটা প্রোটেক্টেড ট্রি, কারণ এই গাছের উপরে ঈগল পাখি এসে বাসা বাঁধে এবং তাদের বাচ্চা হয়। সো এই লেকের চারদিকে যত অস্প্রি ঈগল গাছ আছে, দোজ আর অল প্রোটেক্টেড। অল প্রোটেক্টেড। এখানকার ল্যান্ড প্রিজার্ভেশন। গাছের মূল কত বড় হয়, এই যে গাছটা দেখেন, ভেরি ইউনিক ট্রি। হ্যাঁ, তো এখানে অস্প্রি আসে, এই জন্য এই আইল্যান্ডটার নাম হলো অস্প্রি আইল্যান্ড। ও ও ও আচ্ছা আচ্ছা। এই শাপলা ফুলগুলো বোধহয় আপনারই লাগানো? হ্যাঁ, এটা হলো শালুক। শাপলা শালুক। ও জি, এটাও আমাদের লাগানো। সো এই চমৎকার এই যে পানির সাথে এই যে বালু আমরা দেখতে পাচ্ছি, এই যে বালু দেখতে পাচ্ছি, এই বালুর সাথে এই স্যান্ড লাইমস্টোনের যে মিশে যাওয়াটা, এবং এর ফলে পানির প্রবাহটা মানে খুব পরিষ্কার থাকে। অ্যাবসলিউটলি। এবং মানে যতটুকু কালো দেখছেন সেটা হলো এই গাছপালা বা পরে সেগুলোর জন্য কালো হচ্ছে, এটা কালো হয়। তো সাধারণত এই লেকে তো অনেক প্রাণী আছে এবং আশেপাশে অনেক জীবজন্তু আছে যেগুলো সংরক্ষিত হয়। হ্যাঁ। এই গাছটা কি গাছ? এটা হলো পেয়ারা গাছ। কিন্তু এই পেয়ারাটা এই যে হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং পেয়ারা। এটা পাকলে ভিতরে লাল হয়। এটা ব্রাজিলের একটা ভ্যারাইটি, আমরা ফ্লোরিডাতে পাই। ব্রাজিলিয়ান গুয়াভা, এটাকে বলে পেয়ার গুয়াভা, মানে আমাদের পেয়ারের মতন হয়। এটা কত বড় হয়? এটা ধরেন এখন যে সাইজ দেখছেন এর চেয়ে 4 গুণ হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশের কাজি পেয়ারার মতন বড় পেয়ারা না। না। আর এটা বোধহয় দেখছেন, এটা হলো ভ্যালেন্সিয়া প্রাইম ম্যাঙ্গো বলে, ফ্লোরিডার একটা ম্যাঙ্গো। দেখেন আপনার মাথার উপরে এখনো শেষ কয়েকটা ম্যাঙ্গো এখনো আছে গাছে। সো এই ম্যাঙ্গোগুলো এক একটা ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি কিংবা আরো বড়, বেশি হয় অনেক। এবং একটু আগে যে ম্যাঙ্গোটা আপনি খাওয়ালেন আমাকে, এই সেই প্রাইম ম্যাঙ্গো, এটাই হলো সেই ম্যাঙ্গো। এবং এই তো এখানে লেখাও আছে দেখতেছি আমি। না, এটা আমরা যখন আইসল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম তখন এই জিনিসটা ভালো লেগেছিল। এটা লেখা আছে ওয়েলকাম, মানে ওয়েলকাম। ও আচ্ছা আচ্ছা, চমৎকার। এইটা কি গাছ? এইটাই তো ম্যাঙ্গো গাছ। এটা ম্যাঙ্গো গাছ, এটা হলো ভ্যালেন্সিয়া প্রাইম ম্যাঙ্গো। এই যে ম্যাঙ্গো পাতা। জি। এইটা হলো ভ্যালেন্সিয়া ম্যাঙ্গো। আর এইখানে এই পুরোটাই ম্যাঙ্গো গাছ? জি, এই পুরোটাই ম্যাঙ্গো গাছ। আম গাছ। জি। আর এদিকে হচ্ছে আপনার আর এইটা হচ্ছে আপনার এদিকটাতে আমরা যাই, এদিকটাতে হলো এইটা হলো সেই গোয়াভা, ব্রাজিলিয়ান গোয়াভা গাছটা বিস্তৃত, চমৎকার। দর্শকরা নিশ্চয়ই লেকের ভিউটা এখান থেকেও দেখতে পাচ্ছেন, চমৎকার, দারুণ একটা কম্বিনেশন, ল্যান্ড, স্যান্ড অ্যান্ড ওয়াটার। জি, সুবিধা হলো যে সমুদ্রে অনেক ক্ষয়ের ভয় থাকে বা সাইক্লোনের ভয় থাকে, এখানে সে ভয়টা নেই। আর এই গাছটা কিসের গাছ? এটি অনেক বড় গাছ, এটা মনে হচ্ছে। এটা আসলে বাংলাদেশে যেটাকে বলে কাঠবাদাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঠবাদামের গাছ। কাঠবাদাম, এখানে বাদাম হয়? এখানে প্রচুর বাদাম হয় এবং এখানে প্রচুর বন্য প্রাণী যারা আসে, বিশেষ করে কাঠবিড়ালির খুব প্রিয় খাবার। এই জন্য এটার নাম কাঠবাদাম। জি, এই জন্য আপনি দেখবেন যে এখানে যখন সিজনে এত কাঠবাদাম পড়ে যে এখানে ঘাস হয় না, কাঠবাদামের কারণে। জি। আর এটা আমার বাবার হাতে লাগানো। এটা হলো সাইপ্রাস ট্রি। এইটা সাইপ্রাস ট্রি, এটা অনেক পুরনো ট্রি, এটা প্রায় 400-500 বছর পুরনো সাইপ্রাস ট্রি। জি। আর এটা হলো বাংলাদেশের ফজলি আম। এইটাই? এটা আমার বাবার হাতে লাগানো। আহারে। জি, এবং উনি বাংলাদেশ থেকে আম নিয়ে এসেছিলেন এবং সেই আম আপনাকে লাগিয়ে দিয়েছিলেন। গাছটা এখন অনেক বড় হয়েছে। আম ধরে কি? আম ধরে, হ্যাঁ। এই বছর আমরা এটার আম খেয়েছি অনেক। বাংলাদেশের ফজলি আম এখন নিয়ে ফ্লোরিডাতে হচ্ছে। এটা ফ্লোরিডাতে হচ্ছে, কিন্তু ফ্লোরিডা মানে মাটি এবং আবহাওয়া তো খুব ইউনিক। সো
এখানে বাংলাদেশের ফজলি যেরকম হয় হুম। ঠিক অত বড় এখানে হয় না, দেখলাম যে এটা সাইজ একটু ছোট হয়। সাইজে ছোট হয়, বাট টেস্ট টেস্ট ভেরি ক্লোজ টু দ্য বাংলাদেশের ফজলি। আসলে সেই গন্ধটা আছে। গন্ধটা আছে। আর this is a very unique মানে ওয়াটার লাইফ আর কি। হ্যাঁ হ্যাঁ। বিকেলের দিকে দেখবেন যে এখানে বক আসবে, নানা রকমের বক আসবে, তারপর মাছেরা খেলা করবে এখানেই। আর এইটা হলো এগুলো হলো বাংলাদেশে যেটাকে বলে আখ, সুগার কেন। সুগার কেন। আখ। জি, প্রচুর আখ। এটা খাওয়ার মানুষ নেই। খাওয়ার মানুষ নেই, আর নিউ ইয়র্কে আখ বিক্রি হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে আখ হ্যাঁ শুকিয়ে যাচ্ছে, কেমন হ্যাঁ হ্যাঁ। শুকিয়ে খাওয়ার মানুষ নাই। না। তো এখানে প্রচুর আখ গাছ হয়েছে। তো দেখেন এই যে নিচে দেখেন আপনার সব ও হয়ে যাচ্ছে এবং আমরা ফেলে দিচ্ছি কেটে কেটে, কারণ এ খাবে কে এগুলো বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো আমাদের জাম গাছ, কেমন। এইটাই জাম গাছ। হ্যাঁ, জাম গাছ। তো জামের আসলে এটা হুম। এই জামটা একটু লেটে আসে, কারণ যেহেতু গরমটা এবার একটু লেটে আসছে। ও জাম হচ্ছে। জাম হচ্ছে। ও জাম হচ্ছে। জি, জাম আরো হবে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখানে আসলে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই গাছটাতে জাম হয়। বলতে পারেন যখন সাউথ ফ্লোরিডাতে জাম শেষ হয়ে যাবে তখন এখানে দাম পাওয়া যাবে। তখন দেখেন যে এই যে সব ফুল আসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So this is the time all those will come. ও আচ্ছা আচ্ছা। এইটার সাথে টেম্পারেচারের একটা ব্যাপার আছে বোধহয়। টেম্পারেচারের ব্যাপার আছে, জি। যেহেতু ফ্লোরিডা, সেন্ট্রাল ফ্লোরিডাতে, এবং এখানে রাতের বেলায় কিন্তু সাডেনলি টেম্পারেচার একটু ফল করে, যেমন 75 হয়ে যায়। ও আচ্ছা সাউথ আচ্ছা। ফ্লোরিডাতে টেম্পারেচার সব সময় হাই থাকে। ও আচ্ছা আচ্ছা So, আচ্ছা। এখানে যেটা আমরা করেছি, এইটা কি গাছ আতিক ভাই? কোনটা? এটা এটা আসলে ফ্লোরিডিয়ান উইলো, মানে এটা এখানকার গাছ। এখানে বড় হয়, খুব নরম গাছ। সো এটা আপনার এক ধরনের আগাছার গাছ বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা রেখেছি বিকজ এটা গ্রিন লিভস, পাতাটা খুব green সুন্দর। leaves, এবং আর এটা ফ্লোরিডা পাম। এইটাই। এটা ফ্লোরিডা পাম। হ্যাঁ হ্যাঁ এটা অটোমেটিক্যালি জন্মেছে, আমি কাটি নাই, হ্যাঁ বিকজ ইট রিমাইন্ড মি বাংলাদেশের সুন্দরবনের শাল গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দরবনে যে সুন্দরী গাছ, তার সাথে খানিকটা মিল আছে। এই জন্য আপনি এটা কাটছেন না। আমি এটা কাটছি না। আসলে আমাদের এখানে অনেকগুলো ফ্লোরিডা পাম আমার এখানে আছে। আমি চাই যে ন্যাচারাল যে ট্রিগুলো, হ্যাঁ হ্যাঁ সেগুলো ফ্লারিশ করুক আমার ফলের হ্যাঁ বাগানগুলো, হ্যাঁ পাশাপাশি গ্রো হোক, জি, একটা ইকোসিস্টেম যাতে ক্রিয়েট হয়। হ্যাঁ, কারণ এখানে যে সমস্ত পশু পাখি, এইটাই সেই গাছটা যেটা অলমোস্ট 400 ইয়ার্স ওল্ড নাকি। জি, সাইপ্রাস ট্রি। চমৎকার একটা পরিবেশ। একটা ওক গাছ, এটা ওক, এটা প্রায় 80 বছর বয়স। এটাও আছি। হ্যাঁ, ওয়াও। ওখানে বেশ কয়েকটা ওক গাছ হয়েছে, দেখেন একটা রুট থেকে বেশ কয়েকটা হয়েছে। এইটা কি গাছ? এইটা হলো এটা হলো ফ্লোরিডা পাম। পাম। জি, অনেকগুলো গাছ আছে ওখানে, রেখে দিয়েছি। এটা আমি হাওয়াই থেকে নিয়ে এসেছিলাম, এই পাতাবাহার গাছ বলতে পারেন আপনি। হাওয়াই থেকে আনা? হাওয়াই থেকে আনা। এটা আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন এখানে খেলতো তারা। এগুলো আমাকে অনেক স্মৃতির দিকে নিয়ে যায়। হ্যাঁ, দিকে নিয়ে যায়, সেই জন্য আমরা রেখে দিয়েছি। আপনি কি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ফল কিংবা গাছ এগুলো সংরক্ষণ করে নিয়ে আসেন? আমেরিকাতে খুব স্ট্রং ল আছে, তো আপনি পারবেন না। আমি এখানে যেগুলো পাওয়া যায় বা বাইরে যেগুলো দেখি, সেগুলো আমি দেখি এখানে পাওয়া যায় কিনা বা কাছাকাছি, কারণ আমেরিকান এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই দেশের এগ্রিকালচারকে প্রোটেক্ট করে। তো কেবলমাত্র তারা যেগুলো জিনিস আপনার এই দেশে লাগাতে দেয় সেগুলোই আপনি লাগাতে পারবেন। সেখানে অনেক ফার্ম আছে যেখানে আপনি যোগাযোগ করলে তারা বলে দিবে যে এইটা তুমি আনতে পারবা, এটা তুমি আনতে পারবা। জি, এটা এক ধরনের পাতাবাহার গাছ। এইটাও পাতাবাহার? এটা এক ধরনের পাতাবাহার গাছ। এখানে আপনার একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হলো, দেখছেন উপরে? হ্যাঁ হ্যাঁ, দেখি আপনি বলতে পারেন কিনা এটা কি গাছ। আপনি একটু ওই ডগাটা। পান গাছ? পান গাছ। এটা পান? জি, স্ট্রেট পান একদম? হ্যাঁ জি, এটা পান গাছ, আমার মায়ের লাগানো। ওয়াও। জি, উনি পান খান। তো উনি যখন আসলেন
মায়ের স্মৃতি, এইসব মায়ের স্মৃতি পান গাছ, বাবার স্মৃতি আম গাছ। হ্যাঁ, এখানে অধিকাংশ গাছে আব্বা আম্মার লাগানো। যেমন এই যে এটা আপনার এই যে এই লেবুটা, হ্যাঁ হ্যাঁ এই লেবুটা তো আপনাদের খুব ফেমাস লেবু সিলেটের। হ্যাঁ হ্যাঁ সিলেটে এই লেবুটা হ্যাঁ হ্যাঁ কি বলে জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানি। সেটা দিয়ে আপনাদের নিউ ইয়র্কে অনেক দামি লেবু। ও জানি, হ্যাঁ, $20 মতো পাউন্ড। জি জি জি। তো এটাও আমার লাগানো এই গাছটা। আহারে স্মৃতি। জি। মানে আপনি এমন একটা পরিবেশ তৈরি করছেন যে আপনার মামা, বাবা এবং মা পৃথিবীতে না থাকলেও সার্বক্ষণিকভাবে আমার মা এখনো বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু বাবা নেই। জি। হ্যাঁ, বাবা নেই, মা এখন, মা কি এখানে আসেন? আম্মা আসতেন, বাবা প্রতি বছরই আসতেন, কিন্তু উনি এখন খুব অসুস্থ, এত আহারে। ট্রাভেল করতে পারেন না। কিন্তু আপনার মা যদি দেখেন আমাদের এই ভিডিওটা, যে একজন সন্তান তার মাকে কিভাবে স্মরণ করে, তার বাবাকে কিভাবে স্মরণ করে, এবং স্মরণ করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা রেখেছে গাছ, এটা আমরা কজনে পারি? আমরা তো পারি না, আমাদের সেই সুযোগটাও অনেকের জীবনে হয় না। That is true. না, এবং আপনি যে এটা রেখেছেন, যে বাবা এবং মায়ের যে বিষয়টা, এটা আমার কাছে, আমার মনে হয় যে আমরা যদি প্রজন্ম থেকে প্রজন্ম এই জিনিসটাকে বহমান রাখতে পারি, বাবা মারা খুশি হবে, আমাদের সন্তানরা খুশি হবে। চমৎকার একটা স্মৃতি আমি বলবো বাবা মা thank রাখার you, জন্য। thank হ্যাঁ, you. এটা এই বিশেষ পান এবং লেবু, এই মা। লেবু হ্যাঁ হ্যাঁ যে কি ঘ্রাণ, আমি জানি সেটা, হ্যাঁ, আমরা দেখেছি নিউ ইয়র্কে। স্বাদ করা বলে এটা। হ্যাঁ, স্বাদ করা, হ্যাঁ So, অনেক স্বাদ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হুম। এবং চমৎকার এই যে একটা ব্যাপার, যে আমি এটা এই অনেকের কাছ থেকেই, যে মানে বাবা মাকে সবসময় সার্বক্ষণিকভাবে স্মরণে রাখার, মার লাগানো গাছ, বাবার লাগানো গাছ সবসময় স্মরণে থাকা, এটা তো একজন সন্তানের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয়। এবার আসছে ধীরে ধীরে আমরা আপনার বাড়ির দিকে যাই। এইদিকে আসুন। আচ্ছা। আমি আপনাকে আরো কিছু জিনিস দেখাই। হ্যাঁ হ্যাঁ যেমন এটা আরেকটা ভ্যালেন্সিয়া প্রাইম গাছ, এবং এখানে হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় আম হয়, ভ্যালেন্সিয়া প্রাইম আম গাছ, খুব বড় বড়। খুব বড় বড় আম হয়, এবং এই গাছে বছর প্রায় 80টার মতন আম হয়েছে। 80টা আম হয়েছে। 80টা আম হয়েছে এই গাছে, হ্যাঁ, এবং এক একটা আমের ওজন ছিল প্রায় 1.5 থেকে 2 কেজি। 1.5 থেকে 2 কেজি। ওয়াও। এখন তো নাই, এখন হ্যাঁ, শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি খেলেন তার আগে হ্যাঁ আমি হ্যাঁ, আজকে- অসম্ভব, অসাধারণ টেস্টি। আমার লাইফে দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে আসার পর এত টেস্টি আম আমি কখনো দেখিনি। এটা হলো বাংলাদেশের চাপা কলা। ও, এই কলা গাছ। হ্যাঁ হ্যাঁ কলা এটা লাগিয়েছি। এগুলো হলো বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ। আদা গাছ। আদা। হ্যাঁ, এই আদা লাগানোর কারণ হলো হুম হুম। আদা খাওয়া না, এই আদার খুব অসাধারণ একটা ফুল হয় এই ফুলটা। এই ফুলটার জন্য। এখন তো ফুলটা শুকিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখন বিচি আছে। হুম হুম। অনেকে আবার এই বিচিটা এক ধরনের আয়ুর্বেদিক ফল। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এটা যখন শুকায় যায়, হুম হুম। তখন এই জিনিসটাকেই আবার অনেকে মশলা হিসেবে ব্যবহার করে। ও হো হো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এবং আমাদের বিরিয়ানি টিরিয়ানিতে দেয় এটা। এই গাছটা কোথা থেকে, বাংলাদেশ থেকে এনেছেন? না, এটা আসলে শ্রীলঙ্কান অরিজিন। শ্রীলঙ্কার? জাভা, ইন্দোনেশিয়া, ওই সমস্ত জায়গায় হয়। ও হো হো। ইটস ওয়ান অফ দ্য ভ্যারাইটি অফ আর কি। সো এখানে এইটা কি গাছ এটা? এটা আপনাদের এটা একটা ফুল গাছ, ও হো। গোলাপি রঙের ফুল, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। হুম হুম। এই যখন আমাদের স্প্রিং হয় সেই সময় এই ফুলটা ফুটে। ফোটে। এই আবার কলা গাছ এখানে দেখছি। দু রকম কলা আছে, এখানে সাগর কলা আছে, এই দেখেন সাগর কলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ সাগর কলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো। হ্যাঁ হ্যাঁ আর আপনি দেখবেন আমার বাসায় আছে হ্যাঁ হ্যাঁ। চাম্পা কলা। হুম হুম। ওটা বাসায় আমি কেটেছি, ওটা ছিল এই গাছের। হুম হুম। সো ওটা আমি বাসায় নিয়েছি, আপনাকে খাওয়াবো আজকে। হুম হুম হুম। এটা হলো আলফনসো আম গাছ। আবার আরেকটা আলফানসো আম গাছ। মোট কয়টা আম গাছ আতিক ভাই আপনার বাড়িতে? আমার বাসায় 8টা আম গাছ আছে। 8টা। এবং একটা খরগোশ দৌড় দিল এই মাত্র। ও হো, আচ্ছা। So, 8টা আম গাছ আছে। এটা হলো আলফনসো, এবং আলফনসোকে কনসিডার করা ওয়ান অফ দ্য বেস্ট। বেশ ভ্যারাইটিস অফ ম্যাঙ্গো। এখানে আম পড়ে, এইখানে আম পড়ে? হ্যাঁ, এখানে আম পড়ে, এবং সেই আম থেকে আমের গাছও হয়। গাছও হয়। এই যে দেখেন, এখানে একটা আম গাছ হয়ে গেছে কত বড়। ও, আমরা সেদিন হঠাৎ করে চোখে পড়লো যে এত বড় এখানে একটা আম গাছ হয়ে গেছে, আম পড়েই। আম পড়ে। অনেক এই সিজনের পরে এখান থেকে আপনি অনেক আম
হবে অনেক আম গাছ বেরোবে, তো আমরা দিয়ে দিই বন্ধু বান্ধবদেরকে। হ্যাঁ হ্যাঁ এটা হলো আরেকটা রয়্যাল পাম গাছ। এটা আরো অনেক বড় ছিল, এদিকেও বড় একটা রুট ছিল, আমি কেটে ফেলেছি। ও আচ্ছা দিকে চলে আসছিল, ওদিকেও কাটতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ এদিকে রেগুলারলি কাটতে হয়। এটা কিন্তু 180 বছর পুরনো গাছ। এই গাছটা জি। 180 বছর পাম গাছ। এবং দেখেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হলো এই গাছের উপরে যে সমস্ত পর গাছাগুলো হয়, হ্যাঁ। সহাবস্থান, হ্যাঁ হ্যাঁ এটা আমি অবাক হয়ে দেখি আর কি। হ্যাঁ, ওরা ওই গাছ থেকেই জীবনটা নিয়ে বেঁচে আছে। জি। অক্সিজেনের কোনো অভাব এই এলাকায় নেই। তা ঠিক। এখানে এবার আমরা ধীরে ধীরে বাড়ির সামনের দিকটায় চলে আসলাম, আতিক ভাইয়ের বাড়ি। এই সেই ভ্যালেন্সিয়া আম গাছ, সেই বিখ্যাত সুস্বাদু আম। কিছুক্ষণ আগে আমি সেটা খেয়েছি, কিছুটা টেস্ট করেছি, খুবই সুস্বাদু। যারা খাননি তারা আফসোসই করতে পারেন আমি বলবো। আমার এটা হলো আরেক ধরনের জিঞ্জার বা আদা গাছ। এটা লাগিয়েছি এই ফুলটার জন্য। এটা বাংলাদেশের আমাদের যে কচুরি পানার ফুল, হ্যাঁ 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 হ্যাঁ, তার অনেকটা সাথে সেরকম মিল আছে, জি। মিল আছে। হ্যাঁ, ওই দিকেও আমি দেখতে পাচ্ছি কিছু আছে। ওই সাইডে এবং এই সাইডে আছে। আর এই যে গাছগুলো দেখছেন, হুম এগুলো আসলে these are all brought from Amazon forest. অ্যামাজন ফরেস্টের গাছ। Amazon forested, কিন্তু এটা খুব ইউনিক। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, এগুলো প্রায় কয়েকশো ভ্যারাইটি আছে। এগুলোতে এক রকমের ফল হয়, কেমন যে পাম যেটা হয়, দিস ইজ এ স্পেশাল পাম। সেই ফলটা আইভরির সাথে অনেক মিল আছে। ও এবং সেই ফলটা থেকে এটা বলে ওটা, এবং ওটা কনসেন্ট্রেশন অফ দ্য ফ্রুট ইজ জাস্ট লাইক আইভরি, মানে হাতির দাঁত। ও হো ওটা দিয়ে গয়না বানানো হয়। তো আমি যখন অ্যামাজনে গেলাম, তখন ওটা দেখেছিলাম, কেমন দেখেন ইউনিক। নিচ থেকে নতুন নতুন গাছ হচ্ছে, আবার সাইড দিয়েও নতুন নতুন গাছ। নতুন গাছ হচ্ছে আমার। তো আপনি যদি এটা কেটে নেন, হ্যাঁ হ্যাঁ, এটা একটা গাছ, এটা একটা গাছ। আপনি কেটে নিলেই আরেকটা গাছ হয়ে কেটে যাচ্ছে। নিলে একটা গাছ। আপনি যদি চান আমি আপনাকে কেটে দিতে পারি, আপনি নিউ ইয়র্কে যে আপনার বাসা একটা টবে লাগিয়ে দিতে পারেন, তাও হয়ে যাবে। হয়ে যাবে। এখানে আমি একবার হাওয়াইতে গেলাম, তখন হাওয়াইয়ের একটা পেঁপে খুব ভালো লাগে। ও, এই সেই পেঁপে গাছ। সেই পেঁপে গাছ ভিতরটা একেবারে লাল হয় এবং খুব এটা সেই পেঁপে গাছ নাকি? জি। সে হাওয়াই থেকে আনা পেঁপে গাছ। সেখানে পেঁপে। আর এখানে যে গাছটা আছে, এটা আমাদের বাংলাদেশের অনেকেই খুব প্রিয় গাছ। এখানে যে গাছটা দেখছেন, এটা আমাদের খুব প্রিয় গাছ, আমাদের বাংলাদেশের খুব প্রিয় গাছ। কি গাছ সেটি? বন্ধুরা শুকে দেখেন, এটাকে হোয়াইট রোজ বলে ওরা। বাংলাদেশে একটা নাম আছে, আমি বাংলাদেশের নামটা ভুলে হাসনা গেছি। হ্যাঁ না, না, হাসনা না। অনেকটা সেই প্রকৃতির মনে হচ্ছে। বাংলাদেশের কামিনী গাছ। কামিনী গাছ। এই যে কামিনী ফুল হয়েছে, এই যে। ও আপনি গন্ধ শুকে দেখতে পারেন, ইটস বিউটিফুল স্মেল। কিন্তু এখানে আমরা কামিনী ফুলের জন্য লাগাইনি, এটা আমরা লাগিয়েছি শোভাবর্ধনের জন্য। শোভাবর্ধন, কিন্তু ফুলের ঘ্রাণটা তো পাওয়া যায়। এই কামিনী যে লিভস গুলো আছে, এটা দিয়ে খুব অসাধারণ চা হয়। তাই? হ্যাঁ, কামিনী লিভস ইজ এ হার্বাল টি। হার্বাল টি। ও টি, এবং দিস ইজ এ কাইন্ড অফ টি ট্রি। আমাদের এখানে আমাদের একজন নেইবার আছেন, উনি তাইওয়ান, উনি হলিডে ইনের মালিক। হলিডে চেইনের মালিক, এই তার বাড়ি। হ্যাঁ, উনি আসেন এবং মাঝে মধ্যে আমাদের পারমিশন নিয়ে এখান থেকে নিয়ে যান, বিকজ হি মেক হার্বাল টি ফ্রম দিস। ও, আর এখানে একটা ইন্টারেস্টিং ট্রি আছে, যেটা আমাদের এই লোকটা কেটে কেটে ছোট করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর সিল্কি পিঙ্ক কালারের একটা ফল হয়, হ্যাঁ হ্যাঁ, যেটার নাম হলো পার্সিয়ান সিল্ক। এইটা? হ্যাঁ, এখানে হয়, কিন্তু আনফর্চুনেটলি এই যে এখানে হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন এটা আরো কিছুদিন পরের বেশি হবে। এই গাছটা যাতে, এটা খুব সুন্দর। আপনাদের নিউ ইয়র্কে যে উইপিং উইলো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইলোর মতন এভাবে নিয়ে পড়ে। তো আমাদের মালি ওটাকে একটু ছোট করে রেখেছে, বড় যখন হবে তখন ওটা পড়বে এভাবে। ও আচ্ছা তো আচ্ছা এটা আচ্ছা। রেগুলারলি মানে করতে হয় আর কি। সো দিস ইজ অলসো এ রেয়ার ট্রি, দিস ইজ নট ফ্লোরিডা ট্রি না। না, এটা মানে অন্যখান থেকে আনা, এখানে গ্রো হচ্ছে।
এটাও আমার বাবার হাতে লাগানো, দেশি দিয়ে বাংলাদেশ থেকে বেলের বিচি নিচ্ছে। এইটাই বেল গাছ, সেটি আপনার বাবার হাতে লাগানো। জি, এবং এই দেখেন এই যে বেল হওয়া শুরু হয়েছে, ছোট ছোট থেকে যে বেল হচ্ছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছুদিন পরে আসলে আপনি দেখবেন যে গাছ ভরে গেছে বেলে। হুম হুম কেমন? হুম হুম বিভিন্ন জায়গায় ফুল থেকে বেল হয়েছে। হুম হুম। আমি আজকে আপনাকে বেলের শরবত খাওয়াবো। নিজের গ্রো করা বেল, তো নিজের গ্রো করা বেল, আপনি যদি এখানে আসেন, এইটাই পুরাটাই বেল গাছ, যেটি যদি আসেন, আপনার বাবার লাগানো। উপরে এখন একটা বেল ঝুলছে, ওই গত বছরের। এখানে যদি আপনি আসেন দেখবেন ওই যে উপরে এখন একটা বেল শুকিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি। আমরা এবার অনেককে আমাদের এই বেল দিয়েছেন। আর এটা হলো আলফানসো গাছ, হ্যাঁ, আরেকটা আলফানসো ম্যাঙ্গো গাছ। ভেরি ইউনিক ম্যাঙ্গো, এবং আমার খাওয়া সবচেয়ে স্বাদু আম হলো এটা, এই ম্যাঙ্গো, এই আলফানসো ম্যাঙ্গো, যেটা একটু আগে আমি খেলাম। এটা হলো দেখেন নিচে শয়ে শয়ে জামরুল পড়ে আছে। হ্যাঁ, জামরুল, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ শেষ, জামরুল শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি একটা মাত্র জামরুল দেখছি যে ওই যে ওখানে ঝুলছে। হ্যাঁ হ্যাঁ এই দেখ, এই দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দ্য লাস্ট জামরুল। দেখি পেরে আপনাকে খাওয়াতে হবে এটা। না, আছে আছে আছে, আরো দুটো আছে, ও আপনি একটু টেস্ট করে দেখতে পারেন। এই যে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, খেয়ে দেখেন। চমৎকার। ও গুড। অনেকদিন পরে আমি জামরুল খেলাম। জি, এটা শিউলি ফুলের গাছ। হুম হুম, আর এটা হলো পাতাবি লেবু। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা বাংলাদেশের কমলা গাছ। কমলা হয় কি? হ্যাঁ, কমলা হয়, এই যে হয়েছে। ও, কত বড় হয় কমলা? এটা ছোট ছোট কমলা, বাংলাদেশের ওই যে সিলেটে যে যেটা হয়। আর এটা হলো এই বছর প্রথম ফুল এসছে বাংলাদেশের জলপাই গাছ, বাংলাদেশের অলিভ, যেটা বাংলাদেশের জলপাই, দেখেন ফুল এসছে। হুম হুম, চমৎকার। এটা লাগিয়েছি 6 বছর আগে, হুম হুম, এবং জলপাইয়ের বিচি থেকে এটা হয়েছে। এই 6 বছরে এই প্রথম এই এত বড় গাছ, এবং এটা ফুল আসতে শুরু ফুল করছে। আসতে শুরু হয়েছে। এটা আপনাকে একটা ভালো জিনিস দেখায় নেই, আমাকে দেখাতে হবে। এটা হুম হুম, আতা হয়েছে ওখানে। ও, এটা আরেকটা আতা গাছ। এটা আতা গাছ। এটা বাংলাদেশের হাড়ি ভাঙা আম। এই সেই আম, হাড়ি ভাঙা আম। কয়েকদিন আগে আমাদের এখানে হুম কি হয়েছিল, হুম হুম, আনারস হয়েছিল, এ সেটা র্যাকুন খেয়ে ফেলেছে। আহারে। নেচারে হয়। এটা হলো আমার এখানটা আরবাল গার্ডেন আছে, নানা রকমের আর্ব হয়। অরিগনো। হুম হুম, আর ওই যে দেখছেন পানের মতন হয়েছে, পান, হ্যাঁ, ওটা আসলে শাকালু গাছ। শাকালো পান না, হ্যাঁ। আর এটা হলো, এটা তো জানেনি, হুম হুম, এটা হলো আমাদের দেশের কি গাছ বলতে পারবেন? পরিচিত মনে হচ্ছে, সজনে। সজনে গাছ। সজনে ফুলে গাছ ভরে যাচ্ছে। হুম হুম, সজনে পাতাও তো দেখছি। সজনে পাতাও আমাদের ইন্ডিয়ানদের খুব ফেভারিট জিনিস, তারা এই পাতা গুঁড়ো করে খায়। হ্যাঁ, সে সজনে পাতা খুবই ইম্পর্টেন্ট একটা পাতা। এটা কি গাছ বলতে পারবেন? গন্ধ শুকান। না তো বলতে পারছি না। এটা হলো আমাদের কারি লিভস, ও কারি পাতা। ও, হ্যাঁ হ্যাঁ, আমাদের ডালের মধ্যে দেয়, বা ভারতীয়রা খুব ব্যবহার করে, বাঙালিরা আমরা একটু কম ব্যবহার করি। হুম হুম এটা হলো বিলম্বি গাছ। হুম হুম, বিলাম্বি আপনাকে খাওয়াবো, অনেকগুলো বিলাম্বি হয়েছিল। হ্যাঁ, এটা বিলম্বি গাছ। এটা হলো আমরা গাছ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। অনেক আমরা হয়েছে, হ্যাঁ, এবং এখনো ফুল আসছে। এগুলো সবাই আমরা। সবই আমরা, এবং খুব ইউনিক। হুম হুম হ্যাঁ, এখানে আসেন, হুম হুম, আপনার জন্য একটা আমরা পেকে পড়ে গেছে। আরে এটা আপনি খাবেন, দেখবেন কি মিষ্টি। ওয়াও, আর পাকা এটা হলো আমড়া। আমাদের কামরাঙ্গা গাছ।
হুম হুম এবং কামরাঙ্গার ফুল এখনই আসা শুরু হবে, কারণ বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে। হুম হুম কয়েকদিন পরে দেখেন, এখানে আসেন, দেখেন কামরাঙ্গা হয়েছে কত। আসেন, হুম হুম এই শুরু হয়েছে কেবল। এই হ্যাঁ। দেখেন, এই যে, ও, ওই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে হয়েছে, ওই যে ওখানে অনেকগুলো হয়েছে। হুম হুম সো কয়েকদিনের মধ্যে এই গাছ কামরাঙ্গায় ভরে যাবে। পড়ে যাবে। হ্যাঁ, নানা রকমের কামরাঙ্গা এবং সারা বছর থাকবে এবং সারা বছর খাওয়া যাবে। খাওয়া যাবে, জানো? হুম হুম আমরা পাকা কামরাঙ্গা খেয়েছি ধরেন মাসখানেক আগে, হুম হুম দ্যাট ওয়াজ দ্য লাস্ট। তাও হঠাৎ করে শীত পড়ে গেল, হুম হুম তারপর ঝড়টর হলো, হুম হুম। এগুলো পড়ে গেল। এইগুলিকে আর একটু বড় হয়। এগুলো আমার দু জাতের কামরাঙ্গা আছে। হুম হুম তো এটা বড় হয়, আপনি যেটা দেখেছেন হুম হুম। এতটুকু বড় হয়। ও আচ্ছা আচ্ছা। এটা হলো থাইল্যান্ডের ভ্যারাইটি, হুম হুম হাই ভ্যারাইটি। হুম এখানে হলো আমাদের আনারস গাছ লাগিয়েছি, হুম। আমাদের লিচু গাছ। আপনি লিচু গাছের কথা বলছেন, এই হলো আমাদের লিচু গাছ, এই যে এটা। এইটা, এই তো লিচু গাছ। হ্যাঁ আর এই দেখেন উপরে যদি এখানে আসেন, হ্যাঁ হ্যাঁ। কাঠগোলাপ, সাদা এবং হলুদ ওই যে গোলাপ। কাঠগোলাপ। হুম হুম। কাঠ গোলাপ, গুড। এখানে নানা রকমের গাছ আছে। আমরা এই হচ্ছে সেই সেই লিচু গাছ। সেই লিচু গাছ, জি। কেমন লিচু ধরে? প্রচুর প্রচুর লিচু হয় এই গাছে, হাজারখানি লিচু হয়, হুম হুম। প্রচুর লিচু হয়। ওই দেখেন উপরে কাঁঠাল ঝুলছে, ওই দেখেন, উহ। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ অনেকগুলো কাঁঠাল ঝুলছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা কাঁঠাল গাছ, এটাও আমার আব্বার লাগানো গাছ। ও, এই গাছে এখন 12টা কাঁঠাল আছে। 12টা কাঁঠাল আছে। হ্যাঁ, আমরা গত কয়েকদিন আগে 2টো কাঁঠাল পেড়ে সবাইকে খাইয়েছি। যেরকম আম পাটি হয় সেরকম কাঁঠাল পাটিও হয়। কাঁঠাল পাড়িয়ে হয়। এই সাইডে হলো আরেকটা আম গাছ, এটা হলো বাংলাদেশের ল্যাংড়া আম। এবং এটাতে, এই গাছে এবার গোটা 15টা ল্যাংড়া আম হয়েছিল। এইটা সেই ল্যাংড়া আমের এটা গাছ। হচ্ছে ল্যাংড়া আমের গাছ, জি। এটা হলো একটা গন্ধ। এইখানে আমরা একটা ইউনিক এনভায়রনমেন্ট তৈরি করেছি। এই যে গাছটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ এটা অনেক, এটাও শতবর্ষী, হ্যাঁ হ্যাঁ 40 বছর 60 বছর হবে হয়তো। হ্যাঁ। এটাও ফ্লোরিডার সাইডে আছে, এটাও আমাদেরকে প্রিজার্ভ করতে হয়। এখানে আমরা নানা রকমের, এই জায়গাটাতে। হ্যাঁ, নানা রকমের অর্কিড আপনি দেখেছেন আমাদের বাসায়। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখেন, এই শেষ কয়েকটা অর্কিড এখনো বেঁচে আছে। ও। So, এখানে প্রায় 24 রকমের অর্কিড আছে। এখন এই- অর্কিড মানে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ। দিস ইজ আওয়ার অর্কিড ট্রি। এখন শুধু এটা আছে এবং এই দেখেন সবুজ রঙের অর্কিড। অর্কিড আছে, হ্যাঁ, এটা তো ভেরি আনকমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাতাবাহারও দেখছি। পাতাবাহার, এখানে পাথরকুচি গাছ আছে। হ্যাঁ হ্যাঁ পাথরকুচি গাছ। এখানে পাতাবাহার দেখেন কত বড় বড় পাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই গাছ থেকে কত উপরের দিকে উঠে গেছে। আপনি বাংলাদেশের আমরার কথা বলছিলেন, বরিশালের আমরা যেটা। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বরিশালের আমরা হলো এই যে, এই যে হচ্ছে এখানে, এই দেখেন, ও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। চারদিকে একটু বাংলাদেশের আবহাওয়া তৈরি করার জন্য আমরা কিছু বাংলাদেশে গাছও লাগিয়েছেন। বাংলাদেশের বাঁশ গাছ লাগিয়েছি। বাংলাদেশে কি গাছ এটি? বাঁশ, বাঁশ। ও, অনেকটা ছোটখাটো বাঁশ বন। হ্যাঁ, একটু একটু বাঁশের বাগানের মতন করেছি। হ্যাঁ তো আমাদের ইচ্ছা আছে এই জায়গাটায় আমরা পরিষ্কার করে, হ্যাঁ হ্যাঁ এখানে পিছনে বাঁশ ঝাড় থাকবে, হ্যাঁ আর আমরা এখানে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতন বানাবো। হ্যাঁ এবং সেখানে এই পাশে যে আরেকটা লিচু গাছ, হ্যাঁ লিচু গাছ আছে এই যে পাশে একটা, হ্যাঁ। এগুলো পরিষ্কার করবো করে এখানে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতন বানানো হবে। এবং ওখানে বসলে তখন এই দৃশ্যটা চোখে পড়বে। হ্যাঁ, আধুনিক স্থাপত্য প্লাস প্রকৃতি, জি। চমৎকার একটা কম্বিনেশন। একটু এখন লেকের এখানে আসেন, হ্যাঁ হ্যাঁ এই যে এখন কাঠঠোকরা পাখি এসছে। হ্যাঁ হ্যাঁ। তো ও, কাঠ ঠোকর করতেছে তো। জি, তো যেটা বলেছিলাম যে ন্যাচারাল বিচ, তাই না? হুম হুম। এটা হলো পাইন গাছ। পাইন। জি, দিস ইজ রিয়েলি ওল্ড পাইন, অনেক পুরনো গাছ।
হ্যাঁ, এটা 100 বছরের পুরনো, বেশি হবে। ও ওয়াও, আর এই হচ্ছে সেই বিচ। ওইখান থেকে নেমে যাওয়া যায় বিচে। এখান থেকে নেমে যাই, এখান দিয়ে আমরা আমাদের ওই যে ওখানে দেখছেন যে হুম। ক্যানোগুলো আছে, হ্যাঁ, এটা দিয়ে যান। এখান দিয়ে আমরা বেরিয়ে যাই। ও ওয়াও, এখানে সুন্দর সুন্দর পাইনের কোণ আছে। হুম। ওয়াও, পাইনের কোন। এগুলো এই পাইন ফ্রুটগুলো আপনাকে বলছিলাম না কাঠবাদাম, হ্যাঁ হ্যাঁ। এই হলো কাঠবাদাম। হ্যাঁ, ওয়াও, এটা যদি কাটা হয় তাহলে ভিতরে বাদাম পাওয়া যাবে। কাঠবাদাম। আমরা ঘরে যাব এবং এটা আপনার জন্য কেটে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক So, কাঠবাদাম আমরা তেমন খাওয়া হয় না, ইউ। মোস্টলি আপনার। এবার দর্শক, আমরা ধীরে ধীরে আতিক ভাইয়ের বাড়িতে প্রবেশ করছি। পরবর্তী কথাবার্তা বাড়িতেই বলবো, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা ডক্টর BM আতিকুজ্জামান ওনার বাড়ির ভেতরে আসলাম। আমি তো বাড়ির ভেতরে প্রথম যখন ঢুকলাম, আমার কাছে মনে হলো কি কারো বাড়িতে ঢুকলাম না মিউজিয়ামে ঢুকলাম। সারা বাড়ি জুড়ে, ঘর জুড়ে মিউজিয়াম আমরা যেরকম আর্টিফ্যাক্টস দেখি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আর্টিফ্যাক্টসগুলো এখানে আপনারা লক্ষ্য করবেন। এবং ওনার যে এই সমস্ত মিউজিয়াম পিসগুলোর উপর এত ওনার আগ্রহ, এটা আমাকে বিস্মিত করেছে। এবং আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, যে আপনারা দেখবেন যে এইখানে বিভিন্ন জায়গা থেকে এই যে আমি কিছু জিনিস দেখাই। সাধারণত আমরা এই সমস্ত জিনিসগুলো মিউজিয়ামে দেখি, কারো বাড়িতে দেখি না। কিন্তু আজকে আমি এই একটি বাড়িতে আসলাম, এই ফ্লোরিডার আতিক ভাইয়ের বাড়িতে। এখানে দেখবেন একদম সুন্দর করে মিউজিয়াম পিসের মতো করে সাজানো। কিউরেটররা যেভাবে মিউজিয়ামকে সাজায়, ঠিক সেইভাবে এই বাড়িটা পুরোপুরি সাজানো। এবং একজন চিকিৎসক, তার যে এই মিউজিয়াম পিসগুলোর প্রতি এই যাদের এটার যে এত আগ্রহ, এটা আমাকে বিস্মিত করেছে বিভিন্ন জায়গা থেকে। তো আমরা ওনার সাথে কথা বলেই যে দেখুন আরেকটা আর্টিফ্যাক্টস আপনারা দেখুন এখানে লাগানো আছে। এবং আমি বিভিন্নভাবে এইগুলো কোথা থেকে সংগ্রহ, এই জিনিসগুলো আতিক ভাইয়ের সাথে কথা বলবো। আর তবে তার আগে আমি একটু দেখতে দিই আপনাদেরকে। দেখুন চমৎকারভাবে সাজানো। এবং উনি এটা বাড়িটাতে দেখেন, মাত্র এই মুহূর্তে বোধহয় 3 জন মানুষ বাড়িতে থাকেন, কিন্তু দেখেন কত বড় একটি বাড়ি এবং এত চমৎকারভাবে সাজানো মিউজিয়াম। ঠিক যেভাবে সাজানো মিউজিয়ামে থাকে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন। আমি আপনাদের দেখাই প্রিয় দর্শক, মানে আমি দারুণভাবে অভিভূত। এই ধরনের একটি বাড়ি আমাদের বাংলাদেশিরা কত চমৎকারভাবে একটা সাজানো বাড়ি। এবং আপনারা দেখবেন, এবং এই যেটা একটু আগে আপনারা দেখেছেন, এই দেখুন আমি দেখাচ্ছি। এইখানে দেখেন একটা স্কিন, শার্প স্কিন আমরা দেখছেন। আতিক ভাই, এটাও কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? এটা অস্ট্রেলিয়ায়। এটা অস্ট্রেলিয়ান? এটা একটা ক্যাঙ্গারুর। হ্যাঁ, এটা একটা ক্যাঙ্গারুর। আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, সো অস্ট্রেলিয়াতে জীবন্ত ক্যাঙ্গারু আনতে পারেন নাই, কিন্তু চামড়া নিয়ে এসেছেন। জি, অস্ট্রেলিয়াতে মেলবোর্নে ওদের একটা ক্যাঙ্গারু রেস্কিউ শেল্টার আছে। হ্যাঁ হ্যাঁ, রেস্কিউ করে। তো সেখানে যে সমস্ত ক্যাঙ্গারুরা যদি মারা যায়, তাদের চামড়াগুলো তারা প্রিজার্ভ করে এবং বিক্রি করে ওই রেস্কিউড ক্যাঙ্গারুগুলোকে বাঁচানোর জন্য। সো এটা হলো ওটা। আর এটা হলো সাউথ আফ্রিকা। আমি ছিলাম সাউথ আফ্রিকায়, কাজও করেছি। এটা সাউথ আফ্রিকার স্মৃতি। এটা সাউথ আফ্রিকার জাতীয় হরিণ। ও জি, ও চমৎকার। এটা হলো তিউনিসিয়া। এই যে যেটা দেখছেন, এই কার্পেটটা তিউনিসিয়ার যারা আপনার বার্বার শ্রেণী, যারা নাপি, সো এটা তাদের হাতে বানানো। ও ওয়াও। আমরা যখন ইন্দোনেশিয়াতে যাই তখন এই সেটটা খুব পছন্দ হয়েছিল। এটা ইন্দোনেশিয়া থেকে আনা? ইন্দোনেশিয়া থেকে আনা। ওয়াও, এই পুরো সেটটা ইন্দোনেশিয়ার? জি। ওয়াও। এই যে আমরা একটু আগে দর্শকদের আপনার দেখিয়েছিলাম, ওনার বাড়ির উইন্ডো থেকে আপনার দেখুন চমৎকার ঝিরঝির বাতাস বইতেছে। কিন্তু লক্ষ্য করছেন কি? আমি দেখাচ্ছি আপনাদের, একটু ক্লোজ আপ করে দেখাই যে বাতাস বইতেছে। কিন্তু দেখেন চমৎকার একটি পরিবেশ, নৈসর্গিক পরিবেশ কাকে বলে সেটি আপনারা একটু দেখুন। এই হচ্ছে দেখেন, এই আরেকটি আর্টিফ্যাক্ট যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। এটা কোথা থেকে কালেক্ট করা? এটা আসলে একটা পিস, ওয়ান পিস অফ উড। এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা। একটা থাইল্যান্ডের বনে দেখতে 3 ডাইমেনশনাল। তো যখন গেলাম আমরা, এত পছন্দ হলো, ওরা বললো যে এটা বানাতে কয়েকজন মানুষের 6 মাস সময় লাগে এবং
আমরা এটা অর্ডার করলাম এবং এটা ইভেন্টুয়ালি আমাদেরকে ডেলিভার করলো। সো আমরা উড ওয়ার্ক খুব পছন্দ করি, কাঠের কাজ। কাঠের কাজ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা যখন যাই, যদি সম্ভব হয়, কারণ সবকিছু তো আনা সম্ভব না, এরকম কাঠের ছোটখাটো জিনিস, যেমন এই জিনিসটা, এই জিনিসটা হলো রোজ উড। ওয়াও, হ্যাঁ, রোজ উডের কাজ। এটা আসলে মুলতান, পাকিস্তানের কাজ। তো আপনি এখানে আমরা সাউথ আফ্রিকা দেখলাম, অস্ট্রেলিয়া দেখলাম, টিউনিশিয়া দেখলাম, ইন্দোনেশিয়া দেখলাম, এখানে আছে আইসল্যান্ড। এটা আবার আইসল্যান্ডের একটা ছোট্ট, হ্যাঁ, এটা আইসল্যান্ডিক পাম, সেটার একটা উড ওয়ার্ক, একটা শিল্প। একটা ছোট্ট শহরে গিয়েছিলাম, সেখানে তার দোকানে সে কাজ করে এবং কয়েকটা কাঠের পিস ছিল, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে, তখন এটা আমি কিনি। ওয়াও। আর এর ভিতরে ছোট ছোট উড ওয়ার্ক আছে। এটা কেনা হলো আমাদের নিউজিল্যান্ড থেকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটো পাশাপাশি দেশ, এখানেও আছে। এটা আবার সেই রোজউড মনে হয়, এটা সেই রোজউডের। হ্যাঁ, আবার এটা তো পানি রাখার রোস্টার। এটা আমার আফ্রিকার স্মৃতি মনে করিয়ে দেয়। যখন আমি আফ্রিকাতে প্রায় 2 বছর, আফ্রিকা 2 বছর ছিলেন, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। তখন আমি আপনার জায়ের বলে একটা দেশ আছে, হ্যাঁ জানি, হ্যাঁ। সো এটা জাইরিয়ান উড কেটে কেটে রোস্টার গুলো, এইটা ও কাঠের কাটা। ওয়াও, কাঠের কাটা। এবং এটা একদম মানে দরিদ্র মানুষ, তারা একটা ছোট্ট শহরে কাজ করে এবং তারাই এটা করেছিল। অনেক দিন আগে, এটা যখন আফ্রিকা থেকে আসি সে সময় আনা। ও, আপনি আফ্রিকাতে কোন সময়টাতে ছিলেন? আমি 1994 থেকে 1997 পর্যন্ত, শেষ ডিসেম্বর পর্যন্ত। আর এই কাজটা এটাও থাইল্যান্ডের। এটাও থাইল্যান্ডের, হ্যাঁ। এটা একটা স্টোরি আছে। আমরা থাইল্যান্ডের চাংমাই বলে একটা শহরে গিয়েছিলাম, এবং কিছু বিউটিফুল, বাংলাদেশের সাথে মিল আছে, অনেক চট্টগ্রামের মতো খুব সুন্দর ধান ক্ষেত। তো সেখানে একটা বাসায় একজন আমাদেরকে দাওয়াত করলো তার বাসায়। তো তার কাজ হলো এই সমস্ত কাঠ কালেক্ট করে এগুলো বানানো। তো সেই জিনিসটা আমাদেরকে গিফট করেছিল। ও, ইট ইজ এ গিফট। ওয়াও। আর এই জিনিসটা, এটা আসলে চাইনিজ ডাইনেস্টি, রাজপ্রাসাদের পুরনো একটা কাঠের। আমরা যখন চায়না গিয়েছিলাম, উই গেট দিস। পরে এটা এখানে আমরা মডিফাই করেছি, আধুনিক ইটি দিয়ে এটাকে বসার ব্যবস্থা করেছি। এটা দুটো সেট আসলে। দিস ইজ টু সেট। হ্যাঁ, এটা অনেক পুরনো, এটা প্রায় কয়েকশো বছর। ওয়াও, এই কাঠটা কয়েকশো বছর পুরনো। কার্ভড উড। ওহো, কার্ভড উড, ভেরি নাইস। আর এইটা, এগুলো এটা হলো আপনার এই পিসটা আসলে মরক্কো থেকে। এগুলো মরক্কান। মরক্কোর কিছু ইউনিক জিনিস আছে, যেমন এখানে রূপা এবং সিরামিক দিয়ে তারা এটা তৈরি করে। যেমন এখানে আল্লাহ লেখা আছে, রূপা সিরামিকের আল্লাহ লেখা আছে। এখানেও যেমন একটা আছে। এটাও মরক্কান। এটা খুব ইউনিক পিস। মরক্কোর যে খাবার খায় ওরা, এইটাতে রাখে, ওরা এটাতে তৈরি করে। ও, এটা রান্নার ব্যাপার, রান্নার জন্য। হ্যাঁ, তবে এই পুরো জিনিসটাই মরক্কোর। সো এই সেটটাতে আসলে মরক্কো এবং আলজেরিয়া দুইটাই আছে। আলজেরিয়ার কোনটা? এই ছোট ছোট পিসগুলো আলজেরিয়ান। ও হো হো। এর পাশাপাশি দেশ, অনেক মিল আছে তাদের খাবার তৈরির যে প্রণালী, সব মিল আছে। মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়া পাশাপাশি আফ্রিকান দেশ। আর এই জিনিসটা, এই সাইডটা হলো আসলে টার্কি, কাজাকিস্তান এন্ড উজবেকিস্তান। জি, যেমন এটা হলো কাজাকিস্তানের। এটা হলো হাতির হাড় দিয়ে করা। ও ওয়াও। এটাতে জুয়েলারি বক্স। সো ওখানে দিস ইজ এ ভেরি টিপিক্যাল পিস টার্কিশদের আর কি। বিশেষ করে সিল্ক রোড যে দেশগুলোর উপর দিয়ে গেছে সেখানকার জিনিস, এই কাজগুলো ইজ ভেরি। আর এগুলো, এটা আমাদের বাংলাদেশের, এটা বাংলাদেশের একটা পানদানি। এটা ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া উড কার্ভিং ইজ ভেরি ফেমাস। সো
এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর Wow. রাসূলুল্লাহ। So this is a calligraphy. ক্যালিগ্রাফি। কিন্তু আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং ক্যালিগ্রাফি হলো ওয়াও। হ্যাঁ, এটা হলো সূরা। এটা হলো পুরা সূরা নাস। একটা পিস, দুটো পিস উড জোড়া লাগিয়ে তারপরে করা। সূরা নাস এটাতে পুরা আর ওই যে দেখছেন দূরে অনেক উপরে। হ্যাঁ, ওটা অনেক বড় জিনিস, 8 ফিট বাই 8 ফিট। এটা কোথা থেকে এনেছেন? ওটাও থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে। ও এইটা দিস ইজ এ ভেরি ইউনিক পিস আসলে। এটা থাইল্যান্ডের একটা রাজপ্রাসাদের একটা পিস, এবং এখানে অনেক প্রেশাস অ্যান্ড সেমি প্রেশাস স্টোন আছে এবং সোনার কাজ করা আছে, ওয়াও এবং সিল্কের সুতা দিয়ে এটা করা পুরোটা। ওয়াও। এটা দেখে মোহিত হয়ে গিয়েছিলাম, এবং দিস সিট ইজ ভেরি ইউনিক। এবং আই থিঙ্ক ইটস কুড বি প্রাইসি অলসো, অনেক দামের হতে পারে। এটা হ্যাঁ, দিস ইজ এ পিস টু কালেক্ট ইট ইন দ্য মিউজিয়াম আসলে। হ্যাঁ, সেটাই আমি কিন্তু বলতে আমরা এখানে মানে রেখে দিয়েছি। তবে আমি খুব একটা বেশি বলি নাই মিউজিয়াম বলে। বাট ইট ইজ এ রেয়ার পিস, এখন পাওয়া যাবে না সব জায়গায়, এত বড় পিস উইথ সো মেনি প্রেশাস স্টোন। হ্যাঁ হ্যাঁ। অনেক এখন তৈরি করে, এটা ট্র্যাডিশনালি হয়, কিন্তু হাউ অ্যাবাউট দ্যাট? এখানে ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা কার্পেট কালেক্ট করা আবার আমাদের একটা শখ, যেমন এই যে এটা মরক্কো থেকে কালেক্ট করেছি আমরা। ওই দিকেটা আমরা তিউনিসিয়া দেখেছিলাম। হ্যাঁ, ওখানে একটা 30-এ দেখছি। এটা আসলে এগুলো সিল্কের, থিন। সো এটা 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 আমরা কালেক্ট করেছিলাম জয়পুর থেকে, ইন্ডিয়া। এটা জয়পুরের। জি। আর এখানে যেটা দেখছেন, দিস ইজ ভেরি ইউনিক পিস। এটা হলো ম্যালাকাইট। ও, অ্যান্ড দিস পিস, এটা খুব এত বড় পিসের, এটা হলো একটা, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা রাইনো। রাইনো, হ্যাঁ। সো দিস ইজ এ, আসলে এটা একটা মিউজিয়াম পিস, দিস বিগ অ্যান্ড কাট। এটা জায়ের থেকে এনেছেন আপনারা? কালেক্টেড। আর এই পিসগুলো সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এবং জাম্বিয়া থেকে কালেক্টেড। আর পাশে এটা যেটা আছে, এটা আসলে ভেরি ইউনিক। এটা হলো তাজমহল যারা বানিয়েছে, উইথ দ্যাট ফ্যামিলি স্টিল এক্সিস্ট, এবং তারা এখন এগুলো বানায়, শ্বেত পাথরের উপরে খোদাই করে, এবং সেখানে এই ভেরি ফাইন স্টোনগুলো দিয়ে তারা এটা তৈরি করে। সো দিস আর অল। আপনি যদি যখন এসে যাবেন, তাজমহলে যাবেন, তো তাজমহলের পাশেই কয়েকটা দোকান আছে, ওরা এগুলি বিক্রি করে। ওরা এখানে বানায়। ইউ ক্যান গো টু দেয়ার। এখানে খুব অল্প কিছু এখনো বেঁচে আছে। আই ডোন্ট থিঙ্ক সো দে উইল লাস্ট লং। এটা আমি কালেক্ট করেছিলাম অনেক আগে, আমরা গিয়েছিলাম যখন। অলসো সেমি প্রেশাস স্টোন কেটে কেটে এর মধ্যে লাগানো এবং করা। সো দিস ইজ ওয়ান পিস। সো দিস ইজ নট পেইন্টিং, দিস ইজ এনগ্রেভড। এনগ্রেভড জিনিস, হ্যাঁ, এটা পেইন্ট না তো, এনগ্রেভড। আর দিস পিস ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট পিস। আফ্রিকা থেকে আমরা এনেছিলাম, নামিবিয়া থেকে। সো দিস ইজ এ উড কাট করে একটা হাতি এবং তার বেবি আর কি। সো ইটস ভেরি ইউনিক পিস। রাস্তার পাশে একজন মানুষ বিক্রি করছিলেন, আমরা যখন বতসোয়ানা থেকে কেনা। ও বাবা। আর এইটা পাশেরটা? এটা আমাদের পার্বত্য চট্টগ্রামের। ওয়াও, দেখি এইটা একটু। সো ইউ ক্যান সি ইটস এ ভেরি বিউটিফুল পিস অলসো। ওটা দেখে এটার কথা মনে হয়েছিল, এবং এটা যখন দেখলাম তখন আমার এত ভালো লাগলো। সেটা বাংলাদেশে তৈরি এবং ভেরি ইউনিকলি ডিজাইন। হ্যাঁ, ইউনিকলি। এবং এই সেই জন্য আমার জিনিসটা চোখে পড়লো। জি, সেই জন্য আমি আসলে এটা দেখে কেউ বিশ্বাস করে না যে এটা বাংলাদেশে বানিয়েছে। হ্যাঁ, বাট আমাদের বাংলাদেশেও যে হাতের কাজ খুব ভালো হয়, সাধারণ হাতের কাজ হয়, এবং বাংলাদেশে কামার যারা আছে, ভেরি ইউনিক যে এটা কত সুন্দর কাজ করেছে। যখন when you compare this art piece with this one, then you know that কামার যারা করেছেন এটা ইটস ভেরি ইউনিক, হাতে বানিয়েছেন। আর ওখানে আবার কিছু আমাদের কাজ আছে উপরে, যদি আপনি দেখেন। ইটস এ বিগ পিস আসলে। ওখানে ওরকম রূপা এবং মাটি এবং হ্যান্ড পেইন্টেড। ওটা হলো মরক্কো থেকে। আবার ওখানে বিশাল একটা দেখেন আছে উপরের দিকে, যদি দেখেন একটা ফুলদানি আছে, ওটা টার্কি থেকে। একদম উপরে যদি আপনি দেখেন, দ্যাট ইজ এ মিউজিয়াম পিস। ওটার উপরে, ওই যে আর উপরের দিকে, হ্যাঁ, এটা কিন্তু আসলে মরক্কাশ থেকে কেনা। এটা হলো মরক্কোর যে জাতীয় উৎসব, যেখানে তারা ঘোড়ার উপরে সবাই সাদা ড্রেস এবং নাঙ্গা তরবারি নিয়ে
তারা খেলে, সেইটাই সেটার একটা দৃশ্য এখানে। দৃশ্য, যেটা যখন দেখেছিলাম হ্যাঁ, দেখে লোভ সামলাতে পারিনি, সাথে সাথে বড় একটা ব্যাগ কিনে এটা নিয়ে আসে। পরে এটা নিয়ে এসেছিলাম। ও গুড। আমি তো মিউজিয়াম বলেছি, খুব বেশি বলি নেই আমার মনে হয়। হ্যাঁ, এখানে যেমন আমরা যখন এসে গেলাম মাচু পিচু, মানে তখন এটা হলো আপনার পেরুর যখন আপনি অ্যান্ডিজ পর্বমালার ভিতর দিয়ে আপনি যখন মাচু পিচুতে যাবেন, তখন অ্যান্ডিজের এসে এই অ্যানিমালটা দেখবেন, এবং ওর চামড়া দিয়েই হ্যাঁ, এটা বানানো হয়েছে। এটা বানানো হয়েছে। ওয়াও! তাহলে আমরা ক্যাঙ্গারুর চামড়া দেখলাম, সাউথ আফ্রিকান হরিণের চামড়া দেখলাম। ওয়াও! আর এটা হলো এটার নাম কি সিলভি, এই অ্যানিমেলটা? পেরু, হ্যাঁ। লামা আর অ্যালপাকা। অ্যালপাকা গোষ্ঠীর আসলে, অ্যালপাকা। গোষ্ঠী, ওই শ্রেণীর আর কি। এটা সিরিয়ার থেকে কেনা, এটা যখন মক্কা গিয়েছিলাম তখন কেনা। দিস ভেরি ইউনিক ওয়ার্ক, অ্যাজ ইউ ক্যান সি। এই একই রকম একটা পিস পরে আমরা বাংলাদেশেও দেখেছিলাম, কিন্তু এই পিসটা আমরা কিনেছিলাম ইজিপ্ট থেকে। মিশর, হ্যাঁ, ইজিপ্ট থেকে। হ্যাঁ। আর এইটা এই পিসটা আমাদের কেনা আসলে তিব্বত থেকে। ওয়াও! তিব্বতে গিয়েছিলেন আপনারা? তিব্বতে গিয়েছিলাম, লাসাতে গিয়েছিলাম, এবং আমরা তিব্বতের যেখান থেকে দালাই লামারা থাকেন সেখানে গিয়েছিলাম। এটা একটা হ্যান্ড পিস, এটা আমরা শ্রীলঙ্কাতে যখন গিয়েছিলাম, এবং ইট ইজ এ ভেরি ইউনিক পিস। কেন? এখানে নানা ধরনের শ্রীলঙ্কার চায়ের স্যাম্পল আছে, কিন্তু জিনিসটা তারা আবার ইন্ডিয়ার হাতি এবং ইন্ডিয়ার তাজমহলের ছবি দিয়ে করেছিল আর কি, কিন্তু জিনিসটা আসলে শ্রীলঙ্কা থেকে কেনা। এখানে একটা খুব ইউনিক একটা পিস আছে, এটা হলো খুব পাতলা কাপড়ের উপরে বাংলাদেশে কুরুশ কাটা দিয়ে যে করে সেটা করেছে। এটা ময়ূর, সো চায়না থেকে কেনা। আমরা যখন চীনে গেছিলেন, চংকিং বলে একটা শহরে গিয়েছিলাম তখন এখানে পাথরও দেখতে পাচ্ছি অনেক। এই পাথরগুলো খুব ভ্যালুয়েবল পাথর বিভিন্ন জায়গার। আমি বলি আপনাকে, যেমন এই পাথরগুলো যেটা দেখেছেন, এটা আসলে সাহারা মরুভূমি থেকে। ওয়াও! এই পাথরটা আপনি দেখছেন যে অনেক হিট এবং ইসের কারণে একটা ক্রিস্টাল, যে একটা ইউনিক ক্রিস্টাল ফরমেশন। এটা আমরা নিয়েছিলাম সাহারার শুরুতে দৌজ বলে একটা শহরে, তিউনিশিয়াতে। আবার এটা দ্য সাইন অফ ড্রুজ, যারা আর্লি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তাদের সাইন, এবং এটা আমরা কালেক্ট করেছিলাম আসলে সিরিয়ার। এটা হলো আমরা যখন আইসল্যান্ডে গেলাম তখন একটা সমুদ্র সৈকত থেকে এই পিসটা কালেক্ট করেছিলাম, হানিকমের মতন হয়ে গেছে। আবার এই পিসটা আমরা কালেক্ট করেছিলাম ইজিপ্ট থেকে। দিস আর লাইক কালেক্টিং ফ্রম দ্য স্ট্রিট। এটা হলো হাওয়াইতে, লাভা, আগ্নেয়গিরি লাভা। এটা হলো এভারেস্ট যখন আমরা দেখতে গিয়েছিলাম সে সময় ওখান থেকে একটা ছোট্ট পিস, এভারেস্টের পিস, মানে এভারেস্ট পর্বতমালা না, কিন্তু ওখানে যে পর্বতমালা আছে তার থেকে ছোট পিস নিয়ে এসেছিলাম। আর এইটা, এই ইউনিক পিসটা, এটা সাদা একদম, এটা একদম সাদা। এটা কালেক্ট করেছিলাম আমরা ইসে থেকে, আপনার নামিবিয়া থেকে। ইটস এ পিস অফ ভেরি ইউনিক মার্বেল। মার্বেল এটা, হ্যাঁ, কিন্তু এটা মার্বেল ভ্যারাইটিস। আর এটা লম্বাটা, এই লম্বাটা এটাও আমরা কালেক্ট করেছিলাম। আপনি কোয়ার্টজ বলেন যে কোয়ার্টজ, সো দিস ইজ কোয়ার্টজ।
এখান থেকে কোয়ার্টস আসে। সো আমরা একটা এটাও আপনি আর এইটা এটা এইটা 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 এটা টার্কি থেকে, টার্কি। এটা তিউনিশিয়া থেকে, আর এটা এটা কাজাকিস্তান, ওই কাজাকস্তানও গেছিলেন আপনি? কালেক্ট করা। এটা হলো মরক্কো। আর নিচের গাড়িটা, কি নিচে যে নিচে দেখতে পাচ্ছি আরো কিছু। হ্যাঁ, নিচে ওটা টার্কি থেকে। ওই টার্কিতে যখন বসফরাসে গিয়েছিলাম, সো ওদের চা বেসিক্যালি মর্নিংয়ে আপনার এই চাটা দেওয়া হয়। চিনি, আইস কিউবস, বাটার এগুলো রাখার জন্য আর কি। এটা জাস্ট হ্যান্ডি, দেখে ভালো লাগছিল। আর এইটা এর পাশেরটা পারফেক্টটা এটা আসলে লাহোর থেকে, পাকিস্তানের লাহোর। সো দিস ইজ আ ভেরি ইউনিক পিস। এটা বলি, এটা এরকম, আবার এটাকে খুললে এরকম হয়ে যায়, আবার একেবারেই ফ্ল্যাট হয়ে যায়, আবার আপনি এটা খুললে ইট ইজ এ কন্টেনার হয়ে যায় আর কি। আমার যে ভালো লেগেছে যে কাঠ দিয়ে, এটা রোজউড দিয়ে করা, ঠিক একই রকমের কাজ, একই আর্টিস্টের, একই মাটিস করছে এই কাজটা। ভেরি ইন্ট্রিকেট কাঠের উপর। এবার এই কাজটা কোরআন শরীফ পড়ার জন্য, এটা আবার আমাদের বাংলাদেশের কাজ। আমরা অনেক কিছু। এর পাশেরটা এটাও ওই পাকিস্তানের লাহোর থেকে। এদিকেও আমি দেখতে পাচ্ছি আরো কিছু কিছু জিনিস আছে। এখানে অনেক অনেক কিছুই আছে, যেমন এখানে আমরা ফেজে গিয়েছিলাম। ফেজ হলো পৃথিবীর টুপির দেশ, জীবন্ত শহর। হ্যাঁ, টুপির দেশ বলতো, ফেজ টুপি। ফেজ টুপি। সো এটা ফেজে দে আর ফেমাস টু মেকিং দিস। সো এটা ফেজ রাজ পরিবারের জন্য ওরা তৈরি করে। আমাদের সৌভাগ্য যে একটা ছোট্ট পিস আমরা কিনতে পেরেছিলাম, টি সেট। ভেরি ইউনিক ওয়ার্ক, ভেরি ইউনিক ওয়ার্ক। এগুলো সেই সেই এটা আসলে জর্ডান থেকে। সো ওরা খুব কফি খায়, কফি বানায় এটাকে। সো এটা কফি বানানোর একটা পাত্র, খুব ভালো লেগেছিল। এইটা দিস ইজ এ ভেরি ইউনিক পিস। এটা ওই কালো মরমর পাথরের উপরে এই যে ছোট ছোট পাথর ভিতরে এনগেভ করে করা, ওই যারা তাজমহল বানিয়েছে তাদেরই করা। ওয়াও, দিস ইজ এই 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 শিল্পটা শুধু তাদেরই জানা, এটা পাথরেও এনগ্রেভিং করা। এবং এটা জানি না কতদিন থাকবে, বা আমি বড় একটা পিস আনতে চেয়েছিলাম, কিন্তু ইট ইজ ভেরি হেভি। আর এটা হলো ভেরি ইউনিক পিস, যেটা ছোট ছোট বিভিন্ন রকমের উড কেটে কেটে জর্ডানে করা। এটা হাউ অ্যাবাউট দিস? এটা আসলে আফ্রিকাতে, এটা আফ্রিকা, এটা হলো নাইজেরিয়া, পাথর কেটে করা। ওয়াও। জি। আর এই যে পিসটা, এটা হলো মালয়েশিয়াতে। ওয়াও, মোট কয়টা দেশের আর্টিফ্যাক্টস আছে? অনেক দেশ তো। আমরা কয়টা দেশ গিয়েছিলেন? আমরা গিয়েছি তো অনেক দেশ, 126টা। কিন্তু সব জায়গা থেকে তো আর্টিফ্যাক্ট, যেমন এটা হলো আপনার, এই কার্পেটটা হলো মরক্কান। এই চেয়ারটাও কি? না, চেয়ারটা এখান থেকে কেনা। এখান থেকে? হ্যাঁ, বাট উই লাইক উড। যেখানে উডের সারা এই জিনিসটা, এটা এটা এসছে আসলে ইরান। ইরান? ইরান, জি। কার্পেটটাও ইরানের? কার্পেটটা আসলে ইরানের না, এটা হলো আপনার টার্কির। টার্কি। এই সেই বাড়ি, সুইমিং পুল। আবার একটু আপনাদের দেখাই। এখন সন্ধ্যা নামছে করছে ফ্লোরিডাতে, অরল্যান্ডোতে। সে আতিক ভাইয়ের বাড়ির ভিতর থেকে দেখা বাইরের সেই বাইরের নৈসর্গিক দৃশ্যটি আরেকবার। এখানে ওই যে পিসটা দেখেছেন, এটা খুব ভারী, প্রায় কোয়ার্টার টনের মতন। ওয়াও, এটা কিন্তু ছোট ছোট পাথর দিয়ে করা। ওয়াও। সো জর্ডানের একটা জায়গা আছে, সেটার নাম হলো জেরাশ। হ্যাঁ, এবং জেরাশের এই শিল্পটা পৃথিবীতে রেয়ার। এই যে দেখছেন, হাজার ছোট ছোট বিভিন্ন কালারের পাথর
বসিয়ে বসিয়ে এই পুরো শিল্পকর্মটা করা। ভেরি ইউনিক পিস। ভেরি ইউনিক পিস, এটা খুবই ভারী। এটা বসানোর জন্য আমাদের স্পেশাল মানুষ এনে মেটাল পিস খুঁজে বের করে তার উপরে পেস্ট করতে। যদিও দেখে মনে হচ্ছে ইট ইজ ভেরি এক্সট্রিমলি হেভি, এবং এখানে কয়েক হাজার নানা কালারের পাথরের টুকরা দিয়ে এই জিনিসটা করা হয়েছে। যদি মানে মানে এই ধরনের একটা পিস কিরকম প্রাইস হতে পারে? এটা জর্ডান গভর্নমেন্ট আসলে সাবসিডি দেয়, ওদের একটা দোকান আছে, প্রায় $8-10,000 $10, হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তো এগুলো কিন্তু সারা জীবন থাকবে না, কারণ এই এই শিল্পীগুলো আর থাকবে না, এগুলো কেউ আর আসতেছে না। উঠে যাচ্ছে। এই জিনিসটারই আবার একটা ছোট পিস আমরা কিনেছিলাম, যেটা অনেকের কাছে আছে। ওটা আবার ওই ছোট স্টোন দিয়ে করা। শহরটার নাম জেরাস। জেরাস ইজ ওল্ড রোমান সিটি, হ্যাঁ, এবং রোমানরা এই যে অরিজিনাল যে শিল্পটা, এটা কিন্তু রোমানদের ইনভেনশন। এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কিন্তু বালু দিয়ে করা। ওয়াও, এগুলো সব বালু, কিন্তু লেয়ার অফ ডিফারেন্ট কালার অফ স্যান্ড। এটা জর্ডানে আছে, এবং দেখেন এই যে মরুভূমি যেটা করেছে, আমি নিজেও তৈরি করেছিলাম কয়েকটা। সো আমরা একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, আর এই যে জিনিসগুলো দেখছেন, দিস ইজ ভেরি ইউনিক। জর্ডানে পেট্রা বলে একটা জায়গা আছে, সেই পেট্রায় মাটি খুঁজে খুঁজে এই আর্টিফ্যাক্টগুলো পাওয়া, 1000 বছরের পুরনো। ওয়াও, এটা যদি ওরা কেউ আপনাকে গিফট দেয়, দেন ইউ ক্যান টেক ইট আউট ফ্রম দ্যাট কান্ট্রি। গিফট না দিলে নিতে পারবেন না। কিন্তু কেউ যদি আপনাকে বিক্রি করে, সেটা আইনত দণ্ডনীয়, আপনাকে গ্রেফতার করতে পারে ওরা। ও, এটা আমি জানতাম না। আমি একজনের কাছ থেকে এই জিনিসটা কিনেছিলাম মরুভূমিতে। তখন সে আমাকে বললো যে দিস ইজ, আমি জানতাম না, সে আমাকে বললো যে দিস ইজ এ গিফট ফর ইউ। একজন একটা বেদুইন। তো আমার কাছে ভালো লাগলো জিনিসটা, তো আমি নিয়ে নিলাম, বিকজ ইট রিয়েলি ইটস এ আর্টিফ্যাক্ট। তো তখন আমি যখন এয়ারপোর্টে গেছি, আমাকে ধরে বসলো, সাথে সাথে খবর হয়ে গেছে, আমাকে প্লেনে উঠতে দিবে না, প্লেন অলমোস্ট ভয় পেয়ে গেলাম। তো বারবার এসে আমাকে লোক আসছে, জেরা করতেছে যে তুমি কি এটা কিনেছো, তোমার কি কোনো কাগজ আছে? আমি দেখো, আমি তো এটা কিনি নাই, এটা আমাকে একজন গিফট করেছে। বলছে তোমাকে গিফট করেছে, ইউ শিওর? বলছি ইয়েস, আই ডিডন্ট বাই ইট, I bought another thing, and when I was leaving, that man gave me as a gift, and he told me this is a gift for you. তো বললো যে so you have no paper? I said no, I have no paper. আমি কিন্তু জানতামও না। তখন সে বললো যে you are saved because he gave you as a gift. এটা ইললিগাল যদি তুমি এটা কিনো। ওয়াও, কত জায়গায় কত ইনফরমেশন আমরা পাই। হ্যাঁ, so that was something. তো মোটামুটি আমাদের সেই মিউজিয়ামের পর্বটি আপাতত শেষ করি। যেটি আমি বলছিলাম শুরুতে, যে এই ধরনের একটি মিউজিয়াম লাইক বাড়ি, এবং এটি আরেকটি শেষ করার আগে এটি তো অবশ্যই দেখতে হবে এখানে। এখানে আসলে এটা ইন্দোনেশিয়ার একটা পিস। ইন্দোনেশিয়ান। হাউ অ্যাবাউট দিস? ওটাও থাইল্যান্ডের। হ্যাঁ, এখানে আমাদের নানা রকমের বোট কালেকশন আছে, তার মধ্যে একটা আছে রিয়েলি ওল্ড, 1000 বছরের পুরনো ইজিপশিয়ান, হ্যাঁ, একটা আর্টিফ্যাক্ট। এটা আমাদের বাংলাদেশের চিটাগংয়ের নৌকা। এটা হলো আপনার নিউজিল্যান্ডে আমরা যখন গেছি সেখানকার নৌকা। এটা হলো মালদ্বীপে যখন গিয়েছিলাম, মালদ্বীপের নৌকা। এবং আমরা ছোট ছোট ফ্লাওয়ার ভ্যাস কালেক্ট করি। এটা again it's another artifact from Egypt, but বিভিন্ন জায়গায়, যেমন আমরা গুয়াতেমালায় গিয়েছি, আমরা কলম্বিয়া গিয়েছি, আমরা ইজিপ্টে গিয়েছি, আমরা কোস্টারিকা গিয়েছি, আমরা পানামা গিয়েছি, বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছিলেন, যেখানে পাওয়া গেছে সেখানে আমরা কালেক্ট করি। খুব রেয়ার আর্টিফ্যাক্টস। যেমন এটা আসলে চিলি থেকে, চিলির একটা ইন্ডিজেনাস কমিউনিটিতে আমরা গিয়েছিলাম তখন। যেমন এই যে এই জিনিসটা হলো আপনার ওই, আপনি
কুক আইল্যান্ডের নাম শুনেছেন? ওখান থেকে কিনা। সো যখন আমরা আপনার ওই সাউথ প্যাসিফিকের ওই আইল্যান্ডগুলোতে গিয়েছি তখন ওখানে আপনি এটা কিনেছেন? ওখানে আমরা কিনেছি। এটা আমার পড়ার ঘর, মানে আমার লাইব্রেরি। এখান থেকে আপনি বোধহয় টাইম টেলিভিশনে জয়েন করেন? টাইম টেলিভিশনে জয়েন করি। হ্যাঁ। সো এখানেও অনেকগুলো আর্টিফ্যাক্ট আছে আমার, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। কিছু কিছু জিনিস এখানে সেখানে রেখে দেওয়া, যেমন প্যাপিরাসের কিছু পিস, অনেক বই। আমাদের আতিক ভাইয়ের মিনি লাইব্রেরি, আমি মিনিটা বলতে পারছি না, এটা বেশ বড়ই। এখন এইটাই হচ্ছে এই সেই টেবিল যেখান থেকে উনি আমাদের টাইম টেলিভিশনে জয়েন করেন। হ্যাঁ, না বাট এটা না 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 এটা বাট এটা চমৎকার একটা পরিবেশ। আপনি লক্ষ্য করছেন যে উনি আলাদা করে একটি জায়গা রেখেছেন যে বিভিন্ন টক শোতে যাতে জয়েন করতে পারেন, সেটি তার অফিসও বটে অবশ্যই, হোম অফিস। হ্যাঁ হ্যাঁ অফিস বলতে পারেন। এন্ড দেন আমি গিয়েছিলাম যখন আর্জেন্টিনাতে গেলাম, ওই পাহাড়ের পাশে কিছু লোক এই জিনিসটা বানাচ্ছিল। আবার যখন আয়ারল্যান্ডে গেলাম তখন আবার এই জিনিসটা আমার কেনা। গ্রুপ অফ মিউজিশিয়ান, হাউ ইট ডিফার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আবার যখন আমরা ইসে গেলাম তুর্কমেনিস্তান, তখন দেখলাম যে এই আমাদের এই সেতার বা এগুলো আসছে ওই সমস্ত জায়গা থেকে। সো তাদের ওখানে দেখলাম এটা সব একটা। তারপর যখন নেপালে গিয়েছিলাম, তারপরে যখন আপনার তিব্বতে গেলাম, তারপরে বিভিন্ন জায়গায় এই জিনিসটা ওই যখন বুদ্ধিস্টরা প্রেয়ার করে তখন তারা এটা ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে। যেমন ধরেন আমাদের ওই যে নামটা কি, নেপালের পাশে একটা ছোট দেশ তিব্বত, না তিব্বত তো উপরের দিকে, নিচের দিকে যেটা একটা সিকিম না দেশ, ইন্ডিভিজুয়াল দেশ, যেখানে প্রেসিডেন্ট ডাক্তার বাংলাদেশে মেডিকেল কলেজে পড়েছে, সাফ কান্ট্রির একটা দেশ। ভুটানের যেমন দেখেন এখানে আমরা যখন গেলাম, এটা হলো আপনার হন্ডুরাসে যখন গেলাম, হন্ডুরাসের একটা জায়গা থেকে, না এটা পেরু থেকে, কিন্তু হন্ডুরাসেও এরকম একটা জিনিস আমরা কিনেছিলাম, এটা পেরু থেকে। আবার পেরুর যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যদি যান, তারা ওই এই প্রাণীর লোম থেকে উল দিয়ে এরকম বিউটিফুল হ্যান্ডিক্রাফট তৈরি করে। এটা পেরুভিয়ান। অনেক আর্কিটেকচার। তো আপনি একটা মিউজিয়াম রক্ষা করতে চাইছেন, কিউরেটর দরকার। সেই এই মিউজিয়ামের কিউরেটর তো আপনি। এখানে অনেক জায়গায়, যেমন আমরা একবার গেলাম, দেখে আপনাকে দেখাই। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ছোট আইল্যান্ড, ওটার নাম হলো এইজার্স। এইজার্স হলো আটলান্টিক ওশনের মধ্যে ভলকানিক আইল্যান্ড। ওটা ওন করে হলো পর্তুগাল। সেখানে যে এই তিমির দাঁত দিয়ে তৈরি এই আর্টিফ্যাক্ট, তিমির, এবং ওখানে অনেকগুলো ভলকানো আছে, সেটা ভলকানিক রকের উপরে এটা বসানো, এবং সেই আর্টিস্টটা দেখে এঁকেছে সেটার উপরে। আমরা চেষ্টা করি যখন যেখানে যাই আর্টিফ্যাক্ট কালেক্ট করাটা। ইউরোপিয়ান প্রত্যেক সব দেশ ঘোরা হয়ে গেছে। তারপরে যখন আমরা এসে গেলাম আপনার আর অনেক কিছু আছে এখানে, সব তো দেখানো সম্ভব না। তবে এখানে একটা ইউনিক জিনিস আপনাকে দেখাই, সেটা হলো আইভরি, হাতির দাঁতের। ও মাই গড, আইভরি, হাতির দাঁতের একটা পিস। থ্যাংক ইউ আতিক ভাই। আমাদের দীর্ঘ, আমি যেটা বলেছিলাম যে এই শুরুতেই যে মিউজিয়ামের পিস, আমি তো প্রথমেই প্রবেশ করেই অভিভূত হয়ে গেছিলাম, এবং এতক্ষণ নিশ্চয়ই যারা আমার সাথে আছেন দেখছেন তারা নিশ্চয়ই ফিল করতে পারছেন
যে আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম খুব একটা বেশি বলি নাই এবং সব কিছুই আমাদের নিতে পারি নাই, বাট আমি তারপরেও আপনাদের এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে উনি এই এই জিনিসগুলো এখানে রাখছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে এত পরিপাটি করে সাজানো, যে আমার তো মনে হয় আমরা মিউজিয়ামে গেলেও এত পরিপাটি করে কেউ সাজায় না, কিউরেটররাও করে না। এটা জাস্ট নিছক শখ। সকালে ঘুম থেকে উঠে রুম শোয়ার ঘর থেকে বেরোলে এটা চোখে পড়ে, হ্যাঁ, যখন এটা আমার স্মৃতি রোমন্থন করি। যেমন আমরা যখন পোখরা গেলাম নেপালে, তখন এটা কিনলাম, ট্র্যাডিশনাল একটা নেপালি। এই যে আপনার স্মৃতি, আপনি তো অনেক দেশ সফর করলেন, অনেক দেশের মানুষের সাথে, অনেক দেশের শিল্পীদের সাথে, অনেকে যারা কাজ করে তাদের সাথে আপনার কথা হয়েছে, তাদের আর্টিফ্যাক্ট কালেক্ট করেছেন, সব কিছু মিলিয়ে আপনার জীবনে যে আপনি কিন্তু পেশাগত জীবনে একজন চিকিৎসক, এবং চিকিৎসা আমরা জানি যে খুব একটি স্ট্রেসফুল প্রফেশন, এবং এটা স্ট্রেসের ব্যাপার, অনেক স্ট্রেসের ব্যাপার। যারা চিকিৎসক তাদের অনেকেরই ঘর ঠিক থাকে না, খিটখিটে মেজাজের হয়, সব কিছু মিলিয়ে আমরা যেটা যেই চিকিৎসকদের সাথে আমাদের যেই পরিচিতি, আপনি তার সম্পূর্ণ বাইরের জগতের একজন মানুষ। প্রকৃতির প্রতি আপনার যে টান, বিভিন্ন জায়গায় এই মিউজিয়াম অতীতের ইতিহাসকে একসাথে একই ঘরে সংরক্ষিত করে রাখার যে একটা প্রয়াস, যে একটা প্রাণান্তকর চেষ্টা, একই সাথে গাছের সাথে আপনার যে নিবিড় সম্পর্ক, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, সব মিলিয়ে আপনি একজন ডক্টর আতিকুজ্জামান। যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি, কিভাবে এটি সম্ভব হলো? আসলে কেউ নিজে থেকে কোনো কিছু জোর করে তৈরি করতে পারে না। কিছু কিছু জিনিস হলো স্পন্টেনিয়াস। সো মানুষ যখন একটা স্ট্রেসফুল লাইফ লিড করে, কিংবা মানুষ যখন একটা লক্ষ্যের দিকে যায়, তখন তার ধরেন সেই লক্ষ্যের দিকে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, ফোকাস থাকে। কিন্তু একটা জিনিস আমি প্রথম থেকে বিশ্বাস করেছি জীবনের, যে ইউ অলসো নিড এ ব্রেক টু গেইন দ্য মোমেন্টাম। কারণ জীবনে কোনো কিছুই আপনি চাইলেই সেই লক্ষ্যে যেতে পারবেন না, বাধা আসবে। যেমন একটা ভালো ডাক্তার হতে গেলে, যেমন আমার গল্প বলি, আমি বাংলাদেশে ছিলাম, মধ্যবিত্ত পরিবারের ছেলে, ইংল্যান্ডে যে আমার পোস্ট গ্রাজুয়েশন করে দেশে ফিরে আসার কথা। ইংল্যান্ডে যেতে গেলে অনেক পয়সা লাগবে, আমার বাবা কেমন করে ওগুলো দেবে। বের করলাম যে আফ্রিকা গেলে চাকরি পাওয়া যায়, তখন চলে গেলাম তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, জাম্বিয়াতে যে চাকরি পেলাম। ওই যে তখন থেকে যে একটা অ্যাডভেঞ্চার, একটা লক্ষ্যে যাওয়ার জন্য যে একটা ডিটারমিনেশন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন কেনিয়া গেলাম, চাকরি করছি, পড়ছি, কিন্তু আবার কেনিয়ার যে মাসাই মারা, ওই ফাঁকে যে মাসাই মারাটাও দেখে এসছি। সে তখন আমার বয়স হলো 25-26 বছর। সো যখন মেডিকেল কলেজে পড়েছি, খুব পড়ার চাপ, এর মাঝখানে নেপাল ঘুরতে গিয়েছি 1998 সালের কথা, তখন থার্ড ইয়ারে পড়ি। এর মাঝখানে আমরা সিকিমে ঘুরতে গিয়েছি, সেই সময় হিল ট্র্যাক্সে ঘুরতে গেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। সো আমি মনে করি যে আমাদের ব্রেকের দরকার আছে, স্পেশালি আমরা যারা স্ট্রেসফুল কাজ করি, উই নিড এ ব্রেক। জীবনে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার। যারা খুব ব্যস্ত মানুষ, তাদের একটা ব্যালেন্স দরকার, নতুবা ওই মোমেন্টামটা গেইন করার জন্য পরবর্তী স্তরে যাওয়ার জন্য ওটা হয় না। তো আমি যেটা দেখেছি যে আমি যখন প্রকৃতির কাছে যাই, তখন আমি ওই মোমেন্টামটা গেইন করি। আমি যখন একটা বই পড়ি, আমি মোমেন্টামটা গেইন করি। আমি যখন একটু গান শুনি, আমি মোমেন্টামটা গেইন করি। খুব কঠিন পরিশ্রমের পরে একটা নতুন জায়গায় বেড়াতে যাই, আমি ওই মোমেন্টামটা গেইন করি। শুধু তাই না, সেটা সারা জীবনের জন্য একটা স্মৃতি তৈরি হয়ে যায়। আমি কিন্তু ফটোগ্রাফার, আপনাকে আমার কাজের জায়গায় নিয়ে যেতে পারিনি। আমি যেখানে কাজ করি, আপনি সেখানে গেলেই দেখবেন বড় বড় সব ছবি। সেই ছবিগুলো আমি যে সমস্ত জায়গায় ভ্রমণ করেছি তার ছবি। কিছু কিছু আমরা দেখেছি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হওয়ার কারণে, কিছু কিছু আমরা দেখেছি অবশ্য। তো আমি যখন কাজ করি, কাজের মাঝে ওই ছবির দিকে চোখ চলে যায়। দেখি যে আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম এবং আমি ওই পাহাড় দেখেছিলাম, বা আমি আলাস্কাতে গিয়েছিলাম, মাউন্ট ম্যাকিনলিতে গিয়েছিলাম, দেখেছিলাম, বা আমি আফ্রিকার সাফারির একটা ছবি আসছে যেটা। সো আমি
এই উইন্ডোগুলো তৈরি করে রেখেছি, দেখলে ভালো লাগে। এগুলো একান্তই কিন্তু আমার নিজস্ব ভালো লাগার ব্যাপার, এটা আপনাকে ভালো লাগার জন্য না বা অন্য কাউকে ভালো লাগার জন্য না। না, কিন্তু আমরা তো একটা জিনিস, আমি যে কারণে আপনাকে কথাটা জানতে চাইলাম সেটা হলো যে এটা তো আমরা যে জীবনধারার সাথে পরিচিত তার সাথে ঠিক এই চরিত্রটা আমাদের চোখে পড়েনি খুব খুব বেশি একটা। আমি সেই চরিত্র, আপনি যে এই যে ব্ল্যান্ডিং যেটাকে আমরা বলি, একজন ব্যস্ত ডাক্তার, একজন বাবা, একজন স্বামী, একজন কর্মজীবী, আবার একজন পরিবেশবিদ, একজন প্রকৃতি প্রেমিক, এই সবগুলো চরিত্রের সংমিশ্রণে আপনি আজকে ডাক্তার বাশার আতিকুজ্জামান। এক কথায় যদি আমি আপনাকে প্রশ্নটা করি যে জীবনের অনেকটা পথ আপনি পেরিয়ে এসেছেন, বাকি জীবনের স্বপ্নটা কি? বাকি জীবনটা এভাবেই যাবে। আপনি আমাকে গত কয়েক বছর ধরে খুব গভীরভাবে মনে হচ্ছে যে দেখেছেন, আমি অনেক ফিলান্থ্রপিক কাজ করি। আপনি জানেন যে বাংলাদেশে আমার ফিল্ডে আমি ডাক্তার হিসেবে আমি কাজ করি। রাজনীতি কিংবা ক্ষমতার দিকে আমার তেমন মোহ নেই, কিন্তু প্রকৃত কাজের প্রতি আমার মোহ আছে, গবেষণার প্রতি আমার মোহ আছে, মানুষকে ডেভেলপ করার প্রতি আমার মোহ আছে, তরুণদের সাথে কাজ করার মোহ আছে। সো আমি বাকিটা জীবন এই কাজগুলো করতে চাই। বাকিটা জীবন আমি প্রকৃতির সাথে থাকতে চাই। আপনি জানেন যে আমাদের একটা ফার্ম আছে। হ্যাঁ, জানি আমি সেটা। আমেরিকার সবচেয়ে বড় মৌসুমী ফলের বাগান, 800 আম গাছ আছে, 300 লিচু গাছ আছে, 200 কাঁঠাল গাছ আছে, 100 নারকেল গাছ আছে। একদিন আপনাকে নিয়ে যাব। সো আমরা চাই যে এই জিনিসগুলো প্রিজার্ভ করতে, এগুলোকে এনজয় করতে। আমরা চাবো যে বাংলাদেশের ইয়াং জেনারেশনকে হেল্প করতে, অ্যাটলিস্ট আমার ফিল্ডে। আমি এখন অনেক গবেষণা করি, ক্লিনিক্যাল রিসার্চ করি, ভবিষ্যতে এগুলো বেশি করতে চাই। আমি একজন লিড ফ্যাকাল্টি হিসাবে ছাত্রদেরকে পড়াই, ওই কাজগুলো বেশি করতে চাই। আমি আসলে জীবনের শেষ দিন পর্যন্ত এই সব কিছু আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি যেন আমি শেষ দিন পর্যন্ত সব কিছু করতে পারি। আমরা যেন সবাই আজকে ডাক্তার আতিকুজ্জামানের সাথে আমার যে দীর্ঘ আলাপচারিতা, তার চোখে অরল্যান্ডো দেখা, তার চোখে ফ্লোরিডা দেখা, তার চোখে প্রকৃতি দেখা, এই সব কিছু মিলে আমি একটা কথাই আমি দর্শকদের সাথে আজকে শেয়ার করতে চাই, আমি সম্পূর্ণভাবেই অভিভূত। অনেক ধন্যবাদ আতিক ভাই, ভালো থাকবেন, আবার কথা হবে, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আপনি অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ। খুব দীর্ঘদিনের পরিচয় না, কিন্তু আপনার যতটুকু পরিচয় পেয়েছি আপনিও একজন অনন্য মানুষ। আমি আপনার দীর্ঘজীবন কামনা করি। আপনার যে মানুষের প্রতি যে অভিব্যক্তি বা মানুষকে পড়ার যে একটা ক্ষমতা, সেটা দেখে আমি মুগ্ধ হই, এবং আপনার প্রতিদিন যে প্রোগ্রাম আপনি করেন শুনে, আপনার বিশ্লেষণ শুনে আমি মোহিত হই। আপনি যে সার্ভিসটা আমাদের কমিউনিটির জন্য প্রোভাইড করেন, বিশেষ করে বাংলাদেশি ডায়াসপোরা সব জায়গাতে মানুষেরকে আপনি জানান, হেল্প করেন। আপনিও যাতে দীর্ঘদিন আমাদের সাথে থাকেন, আমিও সেই দোয়া করি। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আতিক ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।